সাখাওয়াত আলম আর আমার বাবা এককালে বেস্ট ফ্রেন্ড ছিল। জানকে জিগার দোস্ত যাকে বলে। কুহু হতভম্ব হল বেশ, তবে তা প্রকাশ করল না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল। কুহুর হঠাৎ ইচ্ছা জাগে তার বাবার সাথে ওদের শত্রুতা কেন তা জানার। আহনাফকে জিজ্ঞাসা করতেই সে মুচকি হাসে প্রথমে, এরপর বলে কথাগুলো। আহনাফ আবার বলতে লাগল, তারা বিয়েও করেছিল এমন দুই বান্ধবীকেই। আমার বাবা ছিলেন তখন এমপি, আর ওনার ডান হাত বলো বাম হাত বলো সবটা ছিলেন সাখাওয়াত আলম। হঠাৎ কি থেকে কি হলো কে জানে। সাখাওয়াত আলমের মাথায় হঠাৎ ক্ষমতার লোভ চেপে ধরে। বাবার সাথে অকারণেই ঝগড়া করতেন। বাবা তার চেয়ে ভালো পজিশনে আছে এটা তার ভালো লাগত না। হঠাৎ বন্ধুর এমন পরিবর্তনে বাবা কিংকর্তব্যবিমূঢ় হয়েছিলেন। সাখাওয়াত আলম বিপরীত দলের সাথে হাত মেলালেন, যা বাবাকে আরও ভেঙে ফেলে। সাখাওয়াত আলমের ওয়াইফ অর্থাৎ রাইমা আন্টি আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। এর জন্য নাকি তাকে অত্যাচারও করত সাখাওয়াত আলম। বাবাকে কান্নাকাটি করে বলতেন তাকে সঠিক পথে আনতে। বাবাও চেষ্টা কম করেনি। এরপর নির্বাচনে সাখাওয়াত আলম বাবার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন। আফসোস বাবাই জিতল। সাখাওয়াত আলম তা মানতে পারেনি। পরিকল্পনা করে কিছুদিন পর বাবার গাড়ির ব্রেক ফেল করাই। আহনাফ থামল, চোখ দুটো জ্বলছে, তবে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখল। আফসোস, ওই দিন আমার মা বেরোলেন ওই গাড়িতে করে। বাবা অন্য এক গাড়িতে গিয়েছিলেন। ব্যাস, শেষ হল সব। কুহু মুখে হাত দিয়ে ফেলে। তার বাবা খুনি, ভেতর কাঁপছে তার। বাবা এরপর রাজনীতি ত্যাগ করলেন। তখন ঘটল আরেক ঘটনা। রাইমা আন্টি প্রেগনেন্ট ছিলেন। হঠাৎ লিভার উঠায় উনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর আক্রমণ করা হয়। বাচ্চাসহ নাকি গুলি করে মারা হয়। এখন তার দাবি ওই লোকগুলো আমার বাবার পাঠানো। শোধ নিতে বাবা এমন করেছেন। কিন্তু এমন কিছুই ঘটেনি। সে তা মানতে নারাজ। কত কিছু যে করল এরপর। তাচ্ছিল্য করে হাসল আহনাফ। কুহু এখনও বিস্ময়, চোখ দুটো অজান্তেই জলে ভরে উঠেছে। আহনাফ বলল, আমার মায়ের খুনি সে। তুমি আমার সবটা জুড়ে, তিলোত্তমা। তাই তোমার কাছে কিছুই লুকাতে ইচ্ছুক নই আমি। সাখাওয়াত আলমের ধ্বংস আমার মূল লক্ষ্য। তার মেয়ে হয়তো বেঁচে আছে। তাকে সবভাবে নিঃস্ব করাই আমার আসল উদ্দেশ্য। খুন করতে হাত কাঁপবে না আমার, তিলোত্তমা। মায়ের মৃত্যুর প্রতিশোধ যে আমি নেবই। কুহু হকচকিত হল খানিকটা। একটা শুকনো ঢোক গিলে আহনাফের দিকে তাকাল। এরপর খানিকটা কাপা কাপা স্বরে বলল, উনার মেয়েকে মেরে ফেলবে পেলে? আহনাফ উত্তর দেয় না। তার নীরবতা যেন উত্তরটা দিয়ে ফেলল। কুহুর গাল বেয়ে উষ্ণ তরল বেয়ে পড়ল। তবে সেটা নিজের বাবার কুকর্মের কথাগুলো মনে পড়ে। হাজার হোক বাবা তো নিজের জীবনের পরোয়া কুহু কখনোই করেনি, অন্তত তার জীবনের ওই ঘটনার পর থেকে। আহনাফ কুহুর দিকে তাকতেই হকচকাল। অস্থির চিত্তে বলল, এ কি তিলোত্তমা, তুমি কাঁদছ কেন? হোয়াটস রং সোনা? আহনাফ কুহুর মুখটা নিজের হাতে আগলে নিল। কুহু আহনাফের দিকে অনিমেষ তাকিয়ে রইল। আজ যে ভালোবাসাটা সে দেখতে পারছে সেটা কি আদেও ওইদিন দেখতে পাবে যেদিন আহনাফ জানবে সেই সাখাওয়াত আলমের মেয়ে? শত্রুর মেয়েকে সে কোনোদিন মানবে না, মেরে ফেলবে সেটা তো নিজের মুখেই বলল। কুহুর ভাগ্যটা এত পোড়া কেন? ভালোবাসা বুঝি তার কপালে নেই? আহনাফ কুহুকে তাকিয়ে থাকে, হাসে। তার ঠোঁটের ভাঁজে লুকানো সেই হাসি। আমার তিলোত্তমা, তোমার মুখে এই চিন্তার ছাপ আজ আমায় বড় তৃপ্ত করছে। তুমি আমার শত্রু, মিষ্টি শত্রু। তোমাকে আমি মারব সোনা, তবে এভাবে নয়, অন্যভাবে। আহনাফের ঠোঁটের কোণ বেঁকে গেল। কুহুর কপালে চুমু দিল সে। কুহু কিছু বলল না আজ। দূর থেকে তাদেরকে বেশ ভালোভাবেই একজন পরখ করল। ঠোঁটে হাসি লেপ্টে রয়েছে, তবে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে। আয়ান চমকে পেছনে তাকালো আয়ান। নাতাশাকে দেখে মুচকি হাসল। আরে নাতাশা বলো। নাতাশা আয়ানকে স্পষ্ট কুহুদের দিকে তাকিয়ে থাকতে দেখেছে। আয়ানকে তার সুবিধার লাগছে না। আহনাফের ক্ষতি সে কিছুই করতে পারবে না এটা নাতাশা জানে। তবে তার ভয়টা আয়ানকে নিয়েই। আহনাফ তাকে ছাড়বে না উল্টোপাল্টা কিছু করলে। আহনাফের যে রাগ যদি আয়ানকে কিছু করে। না, নাতাশার আয়ানকে সাবধান করতে হবে। নাতাশা হালকা হেসে বলল, এসো ওদিক থেকে একটু ঘুরে আসি। আয়ান নির্দ্বিধায় রাজি হল। পকেটে হাত গুজে হাঁটতে লাগল। নাতাশা গেল পেছনে পেছনে। আকাশ আজ অভিমান করেছে বোধহয়। রৌদ্রোজ্জ্বল আকাশটা হঠাৎ আধারে তলিয়ে গেল। রাইফা বলে উঠল, এই বৃষ্টি আসবে বোধহয়।
আমি আছি তো মিস রাইফেল। আমি থাকতে আপনার এত টেনশন কেন হুম? এই চুপ। রাইফা ধমকে উঠল। আদিত্য এক আঙুল ঠোঁটের কাছে এনে রাখল বাধ্য ছেলের মতো। এত কাপলের মাঝে সে এক অসহায় সিঙ্গেল। আগে জানলে আসতো নাকি? আয়ান হতচ্ছড়াটাও একটা জুটিয়ে নিয়েছে। উম্মম। আদিত্য কিছু বলার জন্য এমন শব্দ করতে লাগল। রাইফা বিরক্তিতে সূচক শব্দ করল। এ এক ভিনদেশের প্রাণী। রাইফা পেছনেই পড়ে আছে। এমন অসভ্য ছেলে দুটো হয় না। রাইফা উঠে দাঁড়াল। এখানে আর থাকা যাবে না। আদিত্য ছুটল পেছনে পেছনে। রাইফা তা দেখে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা তোমার? ঠিক করে দিবে বললে? ডাক্তার কাছে যাও। এই যে সামনেই তো দাঁড়ানো। আমার মনের ডাক্তার। শেষের কথাটা আস্তে করে বলল। রাইফা রাগে পারছে না আদিত্যকে একটা লাথি মেরে নদীতে ফেলে। হঠাৎ পানিতে কিছু পড়ে যাওয়ার শব্দে হকচকিয়ে উঠল। সবাই নদীর দিকে তাকাল। এগিয়ে গেল সেদিকে। হায় আল্লাহ! আমার রোদ! কুহু চেঁচিয়ে উঠল। নিধি বলে উঠল, ও তো সাঁতার জানে না। কেউ বা। নিধির কথা শেষ হবার আগেই দুজন ঝাঁপ দিল পানিতে। আহনাফজিও দিয়ে গাল ঠেলে উপভোগ করছে যেন সবটা। কুহু মুখে হাত দিয়ে ফেলল। রাফি আর রাহুল ঝাঁপ দিয়েছে। কিন্তু রাফি নিজেই হিমশিম খাচ্ছে, মনে হচ্ছে যেন সে নিজেই সাঁতার জানে না। কুহু আহনাফকে ঝাঁকাতে ঝাঁকাতে মেরে বলল, এই, আপনি বাঁচান ওদের। রাফি ভাইয়াই তো মনে হচ্ছে সাঁতার জানে না। আহনাফ কিছু বলল না। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সে। রাহুল রোদেলাকে কোলে করে উঠে এসেছে। রাহুলের গায়ের সাদা শার্টটা শরীরের সাথে লেপ্টে গেছে পুরো। ফুলে উঠা মাসেলগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নিধি তা দেখে মুগ্ধ স্বরে বলে উঠল, ওয়াও! আরিফ চমকে তাকালো তার দিকে। নিধি ভড়কে গেল। মেকি হেসে বলল, ইয়ে, কেমন কোলে করে নিয়ে এলো সেটা দেখে বলেছি। আরিফ কিছু বলল না, তবে ইশারায় যেন বোঝালো রাতে হাতে পাই পরে বোঝাবো। নিধি অন্যদিকে ঘুরে গেল যেন সে কিছু দেখেনি। নিষ্পাপ এক বাচ্চা সে। রাফি নিজেকেই গালি দিচ্ছে এখন। রোদেলাকে পানিতে দেখে বলেই গিয়েছিল যে সে নিজেই সাঁতার জানে না। ডুবে মরার অবস্থা এখন তার। আহনাফ বিরক্তিতে গায়ের শার্টটা খুলে ফেলল। কুহু বড় বড় চোখ করে ফেলল তাকে দেখে। আহনাফ ঝাঁপ দিল পানিতে। কুহু হা হয়ে গেল। আহনাফ সাঁতরে রাফিকে ওর ঘাড় ধরে উঁচু করে নিয়ে আসছে। রাফিও ভালো স্বাস্থ্যের অধিকারী। খুব সহজ হল না তাকে ওভাবে আনতে। উপরে উঠতেই রাফি কাশতে লাগল। আহনাফ মাথা ঝাঁকিয়ে পানি ঝাড়ল চুলের। কুহু হা করে দেখতে লাগল তাকে। পরক্ষণেই রোদেলার কথা মনে আসতেই পাশে দৌড়ে গেল। রাহুল ওর পেট থেকে পানি বের করার চেষ্টায়। কিন্তু ওর জ্ঞান ফিরছে না। কুহু এবার কেঁদে ফেলল, রোদ, আমার রোদ, চোখ খোল। রোদ, চুপ পপ। রাহুল ধমকে উঠল। কুহু চুপ হয়ে গেল। রাহুলের আজ অবধি কোনো কিছু হারানোর ভয় ছিল না। এই প্রথম সে ভয় পাচ্ছে। প্রিয় মানুষকে হারানোর ভয়। রোদেলার গালে হাত রেখে কাপা কাপা স্বরে ডাকতে লাগল, রোদ, চোখ খোলো না। এই রোদ, চোখ খোলো রোদ। এই কষ্ট দিস না আমায়। চোখ খোল। কুহু ভ্যাবলার মতো তাকিয়ে রইল। সেও তো কাজ করছে। তার মতোই রোদকে ডাকছে। তাহলে তাকে ধমকালো কেন? লাভ আঙ্গির পোলা। রাহুল রোদেলার পেটে চাপ দিতে লাগল। রোদেলার মুখ থেকে পানি পড়ছে। তবে এখনও চোখ খুলে তাকায়নি সে। রাহুলের ভেতর কাঁপছে। হঠাৎ রাহুলকে ধাক্কা দিয়ে রাফি আসলো সেখানে। রাহুলের রাগ আকাশ ছুঁল। রাফির গলা শুকিয়ে আসছে। চোরনি, চোরনি, চোরনি বলছি, ঝগড়া করবে না? সে আর কিছু না ভেবে রোদেলাকে মুখ দিয়ে শ্বাস দিতে লাগল। হকচকিয়ে কুহু আর নিধি দূরে সরে গেল। আদিত্য চোখে হাত দিয়ে বলে উঠল, আমার মতো সিঙ্গেলের সামনে কি করতেছে এগুলো? আল্লাহ, হে কি অত্যাচার! আদিত্য তার আরেক হাত দিয়ে রাইফার চোখে দিয়ে বলল, চোখ বন্ধ করো রাইফেল সোনা। সিঙ্গেলদের এসব দেখতে নেই। রাইফা ঝাটকা মেরে আদিতে হাত ছাড়াতে চাইল তবে পারল না। রাহুল দাঁতে দাঁত চেপে বলে উঠল, হোয়াট দ্য হেল ইজ দিস? রাফির মুখে সজোরে ঘুষি মারল সে। রোদেলার থেকে ছিটকে গেল সে। রোদেলা ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে। কাশছে সে। রাহুল রাফির নাক বরাবর ঘুষি মেরে বসল। আহনাফ হাতের মুঠো শক্ত করল। চোয়াল শক্ত হল তার, তবে সে এগোল না। রাফির নাক দিয়ে রক্ত পড়তে লাগল। রাহুল আবার মারতে নিলে রাফি উল্টো আঘাত করল। রাহুল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল ওর পানে। সবার মুখে হাত। কুহু আর নিধি রোদেলাকে ধরল। সামনের দৃশ্য দেখে সে বড্ড অবাক হল। শরীর দুর্বল লাগছে তার।
রাহুলের সাথে রাফি পেরে উঠছে না ঠিক। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে তার। রাহুলেরও আঘাত লেগেছে, তবে কেউ এগিয়ে যাচ্ছে না থামাতে। আরিফ ভিডিও করছে। ব্যাপারটা এদের কাছে বিনোদনের মতো লাগছে। রাফির নাজেহাল অবস্থা। রাহুল শার্টের হাতা গুটিয়ে রাফির নাক বরাবর ঘুষি মারতে নিলে তখন রোদেলার সামনে চলে এলো। থেমে গেল তার হাত। সামনে দাঁড়ানো রমণীকে দেখে হৃদয় বোধহয় একটু শান্ত হল তার। রাহুল ওর গালে হাত রাখল। এরপর নিজের বুকে চেপে ধরল হঠাৎ। রাফির চোখ ঝাপসা, তাও যতটুকু দেখল তার রক্ত টকবক করে উঠল। যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে রোদেলার হাত ধরে টান মারল সে। রোদেলা তার বুকে আছড়ে পড়ল এবার। কুহু এমন দৃশ্য দেখে আহনাফকে বলল, আপনি কিছু বলছেন না কেন? রোদকে তো ছিঁড়ে ফেলবে এরা। আহনাফ এখনও শার্ট পরেনি, ওভাবেই দাঁড়িয়ে সে। আহনাফ ঝুঁকে কুহুর কানের কাছে মুখ এনে বলল, রাহুলের রোদেলার প্রতি ভালোবাসা দেখে তুমি কি জেলাস, তিলোত্তমা? কুহু দাঁতে দাঁত পিষে বলল, কিং কোয়েশ্চেন। আহনাফ বড় বড় নয়নে তাকাল। কুহু বলে উঠল, রোদকে বাঁচান। আহনাফ বলে উঠল, নিজের জিনিস এভাবে ছিনিয়েই নিতে হয়, প্রিয়তমা। কুহু বলে উঠল, তাই বলে ছিঁড়ে ফেলবে নাকি? অন্য কারো হতে দেওয়ার থেকে সেটাই ভালো নয় কি? কুহু চমকে তাকালো আহনাফের দিকে। আহনাফের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। কুহুর কল্পনায় তখন এক দৃশ্য ফুটে উঠল যেখানে আহনাফ আর আয়ান তাকে নিয়ে টানাটানি করছে আর হঠাৎ করেই দুজন ওর দুই হাত ধরে দুই পাশ থেকে এত জোরে টান মারল যে কুহু দুই পাশে মাথা ঝাঁকাল। কিসব ভাবনা, এমন না হোক। এদিকে রাহুল রোদেলাকে টান মেরে নিজের কাছে এনে রাফিকে এক লাথি মারল। রাফি ছিটকে পড়ল। রোদেলা চেঁচিয়ে উঠল, স্টপ! রাহুল রোদেলার কোমরে এক হাত পেঁচিয়ে রেখেছে। রাফি নিচে পড়েও তা খেয়াল করল। চোখ ঝাপসা হয়ে আসছে তার। পায়ের জুতোটা খুলে রাহুলের মুখ বরাবর ছুঁড়ে মারল সে। এরপর আর কিছু দেখতে পেল না সে। চোখ বন্ধ হয়ে এলো তার। এদিকে জুতোটা এসে রাহুলের গালে লাগল। সে রোদের দিকে তাকিয়েছিল তাই খেয়াল করেনি। রোদেলা দুই হাতে নিজের মুখ চেপে ধরল। রাহুল রাগে চোখ বুজে ফেলল। কোমরের বাঁধন দৃঢ় হল। রোদেলা ব্যথায় অর্তনাদ করে উঠল। রাহুল ওর কোমর ছেড়ে রাফির দিকে তেড়ে যেতে নিলে রোদেলা ওর হাত ধরে আটকে দিল। রাহুলের চোয়াল শক্ত হল। নিজেকে ঠান্ডা রাখতে পারছে না সে। রোদেলার হাত চেপে ধরে গাড়ির দিকে গেল সে। রোদেলা পেছনে ফিরে সিক্ত নয়নে একবার রাফির দিকে তাকাল। এই প্রথম মেয়েটার রাফির জন্য এত খারাপ লাগছে বুঝি। রোদেলার প্ল্যানের জন্য তাকে এত কষ্ট পেতে হল। রাহুল রোদেলাকে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসল। রোদেলা আরেকবার তাকাল সেদিকে। রাহুল গাড়ি স্টার্ট করতেই ধীরে ধীরে তা অদৃশ্য হয়ে যেতে লাগল। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ল। সবার মনে হল যেন কোনো যুদ্ধ চলছিল এতক্ষণ। আকাশ ভেঙে তখন টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হল। আহনাফ সবে শার্ট পরছিল। বৃষ্টি পড়তেই সে ফোঁস করে শ্বাস ছাড়ল। কুহু বলে উঠল, রাফি ভাইয়া পড়ে আছে রক্তাক্তভাবে, আপনারা কেউ তুলছেন না যে? ওরে তুলে কি করব? রাহুলের হাতে মার খেয়ে লটকে গেছে। ভাবলেও আমার লজ্জা লাগছে। কুহু চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। আদিত বলে উঠল, রাফি ভাই, রাফি কাইসা, উঠো ভাই। হসপিটালে নেওয়ার মতো পয়সা নেই ভাই। উঠে নদীতে মুখ ধুয়ে নেও ভাই। রাইফা অবাক হয়ে বলল, আশ্চর্য তো, কোথায় হসপিটালে নিয়ে যাবে দ্রুত, তা না মজা করছ? আদিত বলে উঠল, মজা না গো, আহনাফ ট্রিট দিবে দেখে টাকা আনিনি কেউ। ভাই কাইসা। রাইফা বড্ড অবাক হল। হঠাৎ তখন মুষলধারে বৃষ্টি শুরু হল। তোরপলের নিচে গিয়ে দাঁড়ালো সব। গেল না আহনাফ, কুহু, আদিত আর রাফি। বৃষ্টির পানি চোখে পড়তেই পিটপিট করে তাকাল সে। প্রথমেই গম্ভীর আহনাফের চেহারা ভেসে উঠল। আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে ওকে উঠতে সাহায্য করল। রক্ত ধুয়ে ধুয়ে পড়ছে। আহনাফ দেখল সবটা। এরপর বলল, মান সম্মান রাখলি না আমার? রাফি কিছু বলল না। উদাস নয়নে তাকিয়ে সে। শরীর ব্যথা, তবে সে ব্যথা হার মানছে বুকের ব্যথার কাছে। আহনাফ ওর কাঁধে হাত রেখে বলল, ভাইয়ের উপর ভরসা নেই? বৃষ্টির পানির সাথে হয়তো চোখের নোনাজলগুলো মিশে যাচ্ছে ছেলেটার। বৃষ্টির কারণে তা ধরা গেল না। আহনাফ রাগী স্বরে বলে উঠল, ধাক্কা মেরে নদীতে ফেলে দিব। দুর্বলদের আমার পছন্দ না, জানিস না? ও আমার হবে তো ভাই। নিজেকে জিজ্ঞাসা কর, তুই পারবি নাকি হাল ছেড়ে দিবি, সেটা তোর সিদ্ধান্ত। রাফি ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, ও আমার না হলে আমি মরে যাব ভাই। তাহলে যা মর।
ফালতু ছেলে কোথাকার, মিনিমাম কনফিডেন্স নেই, চোখের সামনে আসবি না আর আমার। আহনাফ রেগে চলে যেতে নিলে রাফি ওর হাত ধরে ফেলল। তুমি পাশে থাকলে আমি সব পারবো ভাই। আহনাফ কিছু বলল না। রাফি বলে উঠল, রাহুলকে মেরে দরকার পড়লে আমার করব ওকে। আহনাফ এবার একটু শান্ত হল। রাফি বলে উঠল, জুতোটা তো মেরেছিলাম, তোমার মান রেখেছি ভাই। আহনাফ ফিক করে হেসে ফেলল। এরপর বলল, রাহুল তো একটা তোর ভাবির ভাষায় বাণিকচন্দ্র। সেটা কি ভাই? আহনাফ ক্রুর হেসে বলে, বা ইন চ তারা চিহ্ন। আস্তাগফিরুল্লাহ। আমি আরও ভাবছিলাম ভাবি বঙ্কিমচন্দ্রের বিগ ফ্যান। বঙ্কিম কঠিন থেকে বাণিক বলে ভাবছিলাম। আহনাফ হেসে ফেলল শব্দ করে। এরপর পকেট থেকে চাবি বের করে বলল, তোর ভাবি আলাদা এক চিজ। এখন ইমিডিয়েটলি হসপিটালে যা তুই। এরপর আমার ফ্ল্যাটে আসিস, কিছু কথা আছে। যা এখন। রাফি গাড়ির চাবি নিয়ে চলে গেল। কুহুর নজর ওদের দিকেই ছিল। বন্ধু হয়েও ভাইয়ের মতো এরা। এটা কুহুর বেশ লাগে। হঠাৎ তখন আয়ান আর নাতাশাকে দৌড়ে আসতে দেখা গেল। দুটোতে দৌড়ে আসছে যদিও ভিজে জবুথবু অবস্থা। হঠাৎ নিধি জেদ ধরল বৃষ্টিতে ভিজবে। আরিফের বাধা মানল না সে। বেরিয়ে এলো। দুই বান্ধবী খুব আনন্দে বৃষ্টিবিলাস করতে লাগল। রোদেলা থাকলেই জমে যেত। কুহু হঠাৎ রাইফাকে ডেকে উঠল, আপু তুমিও আসো না। আদিত থমকাল। আপু? কুহুর বড় ধুর, কত বড় আর হবে। আদিতের থেকে ছোট হঠাৎ তখন আয়ান ডেকে উঠল, রাইফা আপু বেরিয়ে এসো, ভালোই লাগছে ভিজতে, একসাথে ভিজলে মজা হবে। জোরে একটা বজ্র পড়ল তখন। সবাই চমকে উঠল। তবে এই বজ্রের চেয়ে বড় বজ্র বোধ হয় আদিতের মাথায় পড়ল এখন। আয়ানেরও বড়। আয়ান তো তাদের থেকে 1 বছরের সিনিয়র। আদিতের মাথা ঘুরতে লাগল। তাকে ধাক্কা মেরে রাইফা বেরিয়ে গেল তখন। আদিত হা হয়ে তাকিয়ে রইল। সবাই ভিজছে এখন। আরিফ একটু ফাঁকে ফাঁকে ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেলল কতগুলো। আহনাফ মুচকি হাসল। সবাই আনন্দ করছে। কুহু আর নিধি তো রীতিমতো লাফাচ্ছে খুশিতে। রোদেলাকে বড্ড মিস করছে তারা। আহনাফ কুহুর কাছাকাছি এগিয়ে গেল। নিধি আরিফের দিকে গেল। আয়ান কুহুর দিকে তাকিয়ে। জোরে একটা বাজ পড়ল আবার। নাতাশা এবার ভয়ে আয়ানের বাহু জড়িয়ে ধরল। আয়ান ভরকে গেল। এদিকে কুহু নিজেও আহনাফকে জড়িয়ে ধরেছে ভয়ে। আহনাফ মুচকি হেসে ওর কোমর চেপে ধরল। এরপর কানে কানে ফিসফিস করে বলল, সিডিউস করার চেষ্টাও করো না, তিলোত্তমা সুন্দরী। আই নট এ গুড বয়। কুহু ভরকে তাকালো আহনাফের পানে। এদিকে পরপর বাজ পড়ছে। কুহু আবার ভয়ে জড়িয়ে ধরল তাকে। রাইফা পড়েছে মাইনকার চিপায়। সে শুধু কেঁপে কেঁপে উঠছে। জড়িয়ে ধরার মানুষ নেই যে তার। তখন শুনতে পেল আদিতের গলা, রাইফেল চিন্তা করো না আমি আসছি সো। আদিত কথার মাঝেই পিছলে ধপ করে পড়ে সোজা নদীতে গিয়ে পড়ল। সবাই তা দেখে হো হো করে হেসে ফেলল। আয়ান আর কুহু অবশ্য সন্দিহান চোখে তাকাল। রাইফা বলে উঠল, লা নিজে বেঁচে ফিরে আয় আগে। অকর্মণ্য। শাহরিয়ার কুঞ্জে আজ বিরাট এক বাজ পড়েছে। রাহুল জানিয়েছে সে রোদেলাকে বিয়ে করতে চায়। সবাই এক প্রকার ঝাটকা খেয়েছেন বলা যায়। বিশেষ করে সাজ্জাদ শাহরিয়ার। ছেলের আগাগোড়া সব তার জানা। এই ছেলে সংসার করবে ভাবাটা হাস্যকর। রোদেলার পেছনে পড়ার কারণ বুঝল না সে। ভাতিজির জীবনটা নষ্ট হতে দিবেন না। মেয়েটা বেজায় ভালো। তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, এটা সম্ভব নয়। রাহুল বিদ্রূপ করে হাসল কথাটা শুনে। পরক্ষণেই বলল, তোমাদের অনুমতি চাইনি, আমার সিদ্ধান্ত জানিয়েছি। রাহুল? আনিসা বেগম কঠোর স্বরে বললেন। রাহুল কোনো পরোয়াই করল না। অখিল শাহরিয়ার বলে উঠলেন, ওদের দুজনের মতো থাকলে আপত্তি কোথায় ভাইজান? এটা তো বরং ভালো হবে। ভাই থেকে বেয়াই কি বলেন? হাহা হাহা। সাজ্জাদ শাহরিয়ার ভাইয়ের হাসির সাথে তাল মিলাতে পারলেন না। তিনি বলে উঠলেন, তোমার সাথে কথা আছে। ঘরে এসো রাহুল, আমি জানি তুমি কি বলবে। উত্তরটা আমি এখানেই দিতে পারবো ড্যাড। সাজ্জাদ শাহরিয়ার ভ্রু কুঁচকে তাকালেন ছেলের দিকে। রাহুল অল্প হাসল। এরপর বলল, আমি রোদকে ভালোবাসি। আই ফিল ফর হার। সবাই একটু ভরকালেন এমন কথায়। বড়দের সামনে এভাবে না বললেও পারত। রোদেলা এখানে নেই। তখন রাহুল টানতে টানতে নিয়ে এসে ওর রুমে ফেলে এসেছে ওকে। রাহুল ফ্রেশ হয়েই জরুরি তলব করে। কেউ ভাবতেই পারেনি সে এমন কথা বলবে। আর রোদেলা? সাজ্জাদ শাহরিয়ার কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন।
রাহুল ভাবল আজকের ঘটনাগুলো। রোদেলার তাকে দেখে লাজুক হাসি, এরপর গাড়িতে রাফি কেন টাচ করেছে তা নিয়ে ওর কাছে নালিশ। রাফির জায়গায় রাহুল কেন অমন করল না সেই অভিযোগ। এসব থেকে পজিটিভ ইঙ্গিত পাওয়া যায়। সে বলে উঠল, হ্যাঁ, সেও আমাকে ভালোবাসে। সাজ্জাদ শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। জেরিন বেগম বলে উঠলেন, ভাইজান বলছিলাম যে ছেলে মেয়ে রাজি থাকলে আর অমত করবেন না। রাহুলও ছেলে ভালো, আমাদের আপত্তি নেই। ঘরের মেয়েও ঘরেই থাকবে। সাজ্জাদ শাহরিয়ার ছেলের সাথে ইশারায় কিছুক্ষণ কথোপকথন চালালেন। এরপর বলে উঠলেন, বেশ, দিন ঠিক করো তবে। সবাই খুশি হলেন। আনিসা বেগম মনে মনে চাইছিলেন ছেলে তার সঠিক পথে আসুক। রোদেলাকে যে সে সত্যি ভালোবাসে এটা তিনি ওর চোখ দেখেই বুঝেছিলেন। রোদেলার দিকে ছেলের চাউনি তা বলে দিত। রোদেলা যদি পারে এখন তাকে সঠিক পথে আনতে পারবে, এটা তার অগাধ বিশ্বাস। জেরিন বেগম ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এলেন। মিষ্টিমুখ করল সবাই। রাহুল উঠে দাঁড়াল। রোদের সাথে কথা বলে বিয়ের ডেট জানাচ্ছি তোমাদের। সবাই হতভম্ব হয়ে গেল এহেন কথায়। বিয়ের ডেটও এরাই ঠিক করবে। পরক্ষণেই মিটমিট করে হাসলেন সবাই। সাজ্জাদ শাহরিয়ার এখনও ছেলের মতিগতি বুঝতে পারছেন না। রাহুল হনহন করে উপরে চলে গেল। দাড়ি দাড়ি বেইবি। রোদেলা উপুর হয়ে শুয়েছিল। চোখের জলে বালিশ ভিজে গেছে। রাহুলের স্বর শুনে দ্রুত চোখ মুছে উঠে বসল। নিজেকে স্বাভাবিক করে গিয়ে দরজা খুলল। এক ঝলক হাসি ফুটিয়ে তুলল ঠোঁটে। রাহুল ভেতরে এলো। রোদেলা বলে উঠল, কিছু বলবেন? রাহুল তাকালো তার দিকে। তার মুখ খুশিতে ঝলমল করছে আজ। সে বলে উঠল, বিয়ের কথা বলে এলাম সবাইকে। ওহ, কার? তোমার আর আমার? ওহ, হুয়াট? রোদেলা চমকে উঠল। রাহুলের ঠোঁটের কোণে হাসি। ইয়েস মাই লাভ। রোদেলা অপ্রস্তুত হল। বিয়ে পর্যন্ত চলে গিয়েছে। শীত। সে খানিকটা লাজুক হাসার চেষ্টা করে বলল, আপনি আমাকে? রাহুল হাসে লাজুক রোদেলাকে দেখে। ওর এক গালে হাত রেখে বলে উঠল, ইয়েস, আই লাভ ইউ। রাহুলের এভাবে প্রপোজটা ঠিক পোষাল না। সে আশেপাশে নজর বুলাল। ফুলদানিতে নকল গোলাপ ফুল রাখা। সে ওগুলোই নিয়ে এলো। হাঁটু মুড়ে বসল হঠাৎ। রোদেলা ভড়কালো, আমি জানি এভাবে প্রপোজ করাটা তোমার পছন্দ হয়নি। নেক্সট টাইম সুন্দর করে করব। এখন এছাড়া উপায় দেখছি না। তুমি একমাত্র মেয়ে যে কিনা রেনান শাহরিয়ার রাহুলের মনকে বশ করতে পেরেছ। বলতে বাধা নেই আমার হৃদয় তোমার নামে স্পন্দিত হয়, বেবি গার্ল। ভালোবাসি তোমাকে। রোদেলা মনে মনে বিজয়ের হাসি দিল। তবে বাহিরে লাজুক হেসে ফুলগুলো নিল। রাহুলের পাগলামি সীমাহীন। সে উঠে রোদেলাকে জড়িয়ে ধরল খুশিতে। রোদেলা মনে মনে আওড়াল, ভালোবাসার জ্বালা আপনাকে এবার আমি বোঝাবো মিস্টার রেনান। ডট ডট চাঁদ আজ মেঘের আড়ালে লুকিয়ে। বৃষ্টি এই থামছে আবার এই পড়ছে। কুহু জানালার ধারে দাঁড়িয়ে উপভোগ করছে সেটা। বিদ্যুতের ঝলকানিতে ঘরটা আলোময় হল। দূরে কোথাও বাজ পড়ল বোধ হয়। কুহুর সেসবে খেয়াল নেই। সে এক হাত বাহিরে দিয়ে ভেজাচ্ছে। রাইফার বাড়িতে আসার পরেই ঠান্ডা লেগে গেছে। বৃষ্টির পানি গায়ে লাগলেই এর এমন হয়। তাও আজ সবার সাথে ভিজেছে। আনন্দও কম হয়নি। এখন কুহুর বিছানায় শুয়ে সে। হঠাৎ শব্দ করে কুহুর ফোন বেজে উঠল। কুহু হুঁশ নেই। সে যেন গভীর কোনো ভাবনায় ডুবে। রাইফা নাক টেনে বলল, ফোন বাজছে তোর? এই কুহু। কুহু হুঁশে এলো যেন। ফোন বাজছে তো। রাইফা ঘুমে তলিয়ে যায় আবার। ঠান্ডার ঔষধ খেয়েছে সে। নাক লাল হয়ে গেছে মুছতে মুছতে। কুহু এগিয়ে এলো। ফোনটা হাতে নিতেই কপাল কুঁচকে আসে তার। পরক্ষণেই চোখের কোটর ভরে আসে। বি অক্ষরটা জলজল করছে। বাবা লিখতে সেভ করতে পারেনি। কুহু ভেতরটা ভেঙে কান্না আসছে আজ। ফোনটা বেজে কেটে গেল। আবার বেজে উঠল শব্দ করে। কুহু ফোন বন্ধ করে ফেলল। এরপর আবার জানালার ধারে গিয়ে দাঁড়াল। বাহিরে তখন ঝড়ো হাওয়া বইছে। কুহু সেদিকে অনিমেষ চেয়ে রয়। মনে পড়ে যায় 5 বছর আগের করা। কুহুর দাদি তমনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হসপিটাল ছোটাছুটি তখন তাকে নিয়ে। তমনা বেগমের মুখে অক্সিজেন মাস্ক। ছোট্ট কুহু দাদির শিউরে বসে কাঁদছে। তমনা বেগম বুঝেছিলেন তার সময় শেষ হয়ে আসছে। তিনি কুহুর হাতটা নিজের কুঁচকে যাওয়া কাপা হাতের আগলে নিলেন। কুহুর কান্না থামলেও হেঁচকি তুলছে। তমনা বেগম অক্সিজেন মাস্কটা সরালেন। কুহু বাধা দিতে নিলে তিনি শুনলেন না। সোনা মা, তোকে আজ তোর জীবনের এক কঠিন সত্য বলবো আমি।
কুহু কপাল কুচকায়, সিক্ত চোখে চেয়ে রয় দাদির দিকে। তুই আমাদের বাড়ির মেয়ে না, সোনামা। কুহু বুঝে উঠতে পারছে না দাদির কথা। দাদি নেহাত পাগল হয়েছে, এসব কি ভুলভাল বকছে। তখন কেবিনে প্রবেশ করলেন এক স্যুট বুট করা লোক। কুহু চমকে তাকায় তার দিকে। পেছনে তার দুজন গার্ড। কুহু দাদির হাতটা শক্ত করে চেপে ধরে। তমনা বেগম মুচকি হাসলেন। এসো বাবা, ইনি তোর বাবা সোনামা। সাখাওয়াত আলম পাশে এসে দাঁড়ালেন। চোখ ছলছল তার। কুহু বুঝতে পারে না কিছু। সে কি সত্যিই এ বাড়ির মেয়ে নয়? এতদিন যাদের আপন ভেবে এসেছে তারা কেউ নয় তার। যে মৃত বাবা মায়ের ছবি দেখে রোজ রাতে নালিশ করত ওর নামে তারা তার আপন নয়। এই লোকটা তার বাবা। কুহু বাবাকে পাওয়ার খুশিতে হাসবে নাকি যাদের এতগুলো বছর আপন ভেবেছে তারা তার কেউ নয় সেই কষ্টে কাঁদবে বুঝতে পারল না। তবে সাখাওয়াত আলম ঠিক মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। সাখাওয়াত আলম জানালেন পুরো কাহিনী। তোমার দাদি 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করে। আমি প্রথমে তাকে বিশ্বাস করিনি। এরপর বললেন ডিএনএ টেস্টের কথা। ডিএনএ ম্যাচ হওয়ায় থম মেরেছিলাম। তিনি জানালেন তখন সব কাহিনী। জামশেদ শেখ আর কোয়েল শেখ অর্থাৎ তুমি যাদের বাবা মা বলে জানো। অনেকগুলো বছর পর তাদের কোলজুড়ে সন্তান আসার প্রদীপ জ্বলে। বাচ্চা নিয়ে তাই শখ ছিল অনেক। তবে তাদের সেই প্রদীপ নিভে যায়। মাঝরাতে লিভার পেইন উঠে তার। সন্তান জন্মের সময় নাকি কি একটা সমস্যা হয়, যে কোনো একজনকে বাঁচাতে পারবে এমন। ওই সময় জামশেদ শেখ স্ত্রীকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তবে স্ত্রীকে কি করে সামলাবেন তা ভেবে দিশেহারা হন। তুমিও ওই হসপিটালেই হয়েছিল। রাইমার লিভার পেইন উঠেছিল মাঝরাতে। আমি বাসায় ছিলাম না। ওর দেখাশোনার জন্য রাখা মহিলাটা ওকে হসপিটাল নিয়ে যায়। ঠোঁট গোল করে শ্বাস ছাড়লেন তিনি। এরপর আবার বলতে লাগলেন, এক হারামি আমার স্ত্রী, বাচ্চাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। তোমার মা বেঁচে না থাকলেও তুমি বেঁচে গিয়েছিলে। ওরা তোমাকে ওই রাতে রাস্তায় ফেলে এসেছিল। ভেবেছিল কুকুর শেয়াল মেরে ফেলবে। ভাগ্যের কি পরিহাস, তোমাকে নিয়ে যেতে দেখেছিল জামশেদ শেখ। ওই লোকগুলো যাওয়ার পর তোমাকে হসপিটাল নিয়ে যায় তিনি। তমনা বেগমকে সবটা জানাতেই তিনি পরামর্শ দেন বাচ্চা ববলের। কোয়েল শেখকে যেন জানানো না হয় যে তার বাচ্চা নেই। জামশেদ শেখও নিরুপায় ছিলেন। তাই কুহুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ঠিক 3 দিন পর তমনা বেগম পৃথিবীর মোহ ত্যাগ করেন। সাখাওয়াত আলম মেয়েকে নিজের সাথে নিয়ে যাবেন। কুহু বাদ সাধল। মায়ের মৃত্যুর জন্য রাজনীতিকে দায়ী করল সে। ভুল কিছু যে করেছে এমনটাও নয়। শর্ত দিল রাজনীতি ছাড়লে তার সাথে যাবে। সাখাওয়াত আলম রাজি হলেন না। কুহুও ছিল নাছোড়বান্দা। ব্যাস, আর যায়নি সে। বাবা নামক ব্যক্তিটার আদর স্নেহ সরাসরি না পেলেও দূর থেকে যথেষ্ট করেন তিনি। কুহু বুঝে সবটা। আজ যখন আহনাফের মুখে ওসব শুনল ভেতরটা ছিন্নভিন্ন হল তার। তার বাবা এত খারাপ। রাজনীতিবিদরা ভালো হয় না এটা কুহুর জানা। সে এসব ভাবছে না, সে ভাবছে আহনাফের বলা কথাগুলো। আহনাফ প্রতিশোধ নিবে। তারা বাবাকে সে মেরে ফেলবে। লোকটা যেমন হোক বাবা তো কোথাও না কোথাও একটা টান তো আছেই। কুহু অসহায় হয়ে পড়ল আজ আবার। চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ছে তার। তার কপালে বুঝি সুখ নেই। কাঁধে কারো স্পর্শ পেতেই চমকে উঠল। হন্তদন্ত হয়ে চোখ মুছে পেছনে ঘুরে তাকাল। আয়ানকে দেখে স্বস্তির শ্বাস ছাড়ল। বৃষ্টির পানি আসছে তো ভেতরে। জানালা বন্ধ করছিস না কেন? কুহু এতক্ষণে খেয়াল করল। তাড়াহুড়ো করে বন্ধ করল জানালা। নিজেও খানিকটা ভিজেছে। আয়ান বলে উঠল, ড্রেস চেঞ্জ করে আয়, ঠান্ডা লেগে যাবে। কুহু টু শব্দটি না করে মানল আয়ানের কথা। যেতে নিলে আয়ান বলে উঠল, কাঁদছিলি কেন? কুহু ফোঁস করে শ্বাস ছাড়ল। এরপর বলল, দুঃখেই নিশ্চয়ই, খুশিতে তো আর নয়। আয়ান কিছু বলল না। কুহু ড্রেস নিয়ে চেঞ্জ করতে যায়। কিছুক্ষণের মাঝে চলেও আসে। দেখে আয়ান এখনও দাঁড়িয়ে। কুহু সূচক শব্দ করে তা দেখে। কিছু কি বলবেন? বললেই কি শুনবি? কান তো আল্লাহ ভাত খাইতে দেয়নি, শুনতাই দিয়েছে। কান দিয়ে শোনা একটা, মন দিয়ে শোনা একটা। না বললে শুনব কি করে? অদ্ভুত। আহনাফ ভালো না, ভুলে যা ওকে। আচ্ছা। আয়ান চমকে তাকায় তার দিকে। এত সহজেই মেনে গেলি যে? কারণ কবি বলেছেন, বোকাদের সাথে তর্ক নয়, সহমত পোষণ করো, তোমার সময় বাঁচবে। আয়ান বোকা নেয় তাকিয়ে রয় মেয়েটার পানে। কুহু বলে উঠল, ঘুমাবো আমি। যাবেন নাকি এখানেই থাকবেন? আয়ান হাসল। এরপর বলল, তোকে 5 বছর ধরে আগলে রেখেছি আমি।
এখন নাকি অন্য কেউ নিয়ে যাবে? তোর মনে হয় আমি এটা হতে দিব? এতই আগলে রাখছিলেন যে আজ একটা এক্স আছে আমার। আয়ান বিরক্ত বলো বড্ড, কোথায় একটু ভয় পাবে তা না। কুহু আবার বলে উঠল, সময় আছে এখনো, নিজের রাস্তা নিজে মাপেন, আমার রাস্তায় আইসেন না, গোবর ঠেসে দিব একদম। আয়ান দাঁড়ালই না আর, কথা বলাটাই ভুল এর সাথে। কুহু হাসে ঠোঁট বাঁকিয়ে, বিড়বিড় করে বলে, যত্ত সব পচা বাঙ্গি জিনিসগুলো ঠিক মতো পাচার করতে পেরেছিস? অন্ধকার মোড়া নিস্তব্ধ ঘরটাতে লোকটার বলা কথাটা তীব্র শোনাল। সামনে দাঁড়িয়ে থাকা গার্ডটা কাপা কাপা স্বরে বলল, বস। ও এবারেও গুলির শব্দ অসম্পূর্ণ রয়ে গেল গার্ডের কথা। যত্ত সব রামছাগল পুষছি আমি। তখন কেউ একজন প্রবেশ করল কক্ষটাতে। গার্ডটার দেহ ডিঙিয়ে এলো সে। পার্টনার, কেমন আছো? কতগুলো দিন পর তোমাকে দেখলাম। বুকে এসো পার্টনার। লোকটা বিরক্তমাখা চোখে তাকায়। ফাজলামো করবে না, নৌশাদ। মেজাজ খারাপ আছে। সে আর নতুন কি? নৌশাদ আহমেদ আয়েস করে বসলেন। দুর্দান্ত খবর এনেছি আমি। কি খবর? নৌশাদ আহমেদ বাঁকা হাসলেন। দাড়ি, তুমি জানতে কুহু সাখাওয়াতের মেয়ে? আহান শাহরিয়ার তিরিক্ষি মেজাজে প্রশ্নটা করলেন। আহনাফের ভনিতাহীন স্বরে বলল, হ্যাঁ। আহান শাহরিয়ার হতবাক। ওর মেয়ে বেঁচে আছে। আর তুমি জানলে কিভাবে সেটা বলো? আহান শাহরিয়ার বলে উঠলেন, সাখাওয়াত নিজে আমার কেবিনে এসেছিল আজ সকালে। থ্রেট দিয়ে গেছে আমাকে। ভয় পেয়েছ? আহান শাহরিয়ার সূচক শব্দ করলেন। আহনাফ বলল, আগুন নিয়ে খেলতে ভালোবাসি আমি। ডোন্ট ইউ নো দ্যাট? সে কোনোদিন মানবে না তোমাকে। আহনাফ কথাটা শুনে হো হো করে হেসে ফেলল, যেন জোকস শুনেছে। ঘর জামাই থাকব যে ওনার আমাকে মানতেই হবে। আহান শাহরিয়ার কিছু বলতে চাইছেন কিন্তু পারছেন না যেন। শেষমেশ চোখ বুজে বলেই ফেললেন, কুহু যে অর্শি, তা তুমি জানো? জানি। হুয়াট? আহান শাহরিয়ার ভরকালেন। আহনাফ কোলের ল্যাপটপটা বন্ধ করল। এরপর বলল, চেঁচাচ্ছ কেন? তুমি জানো মানে? এই এত বড় একটা মিস্টার আহান শাহরিয়ার, বাই এনি চান্স আপনি আমাকে ওর বিরুদ্ধে উস্কাতে তো আসেননি? আহান শাহরিয়ার ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে বলল, তুমি ওর সাথে সম্পর্ক রাখবে না? আপনার মনে হয় আমি আপনার কথা শুনব? আহনাফ। আহান শাহরিয়ার রাগলেন আজ। আহনাফ বলে উঠল, ওর সম্পর্কে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। সে অর্শি, তা নাকি আই ডোন্ট কেয়ার। আই ওয়ান্ট হার। প্রতিশোধ নিতে? আহনাফ হাসল, রহস্যময়ী হাসি। আহান শাহরিয়ারের দিকে তাকিয়ে বলল, আপনি আসতে পারেন এখন। তুমি কি মেয়েটাকে ঠকাতে চাচ্ছ? আহনাফ চোয়াল শক্ত করে বলল, ঠকবাজি, ধান্দাবাজি এসব আপনাদের মতো রাজনীতিবিদদের কাজ। আহান শাহরিয়ার কিছু বলতে চাইলেও বললেন না। নিজের মাথা গরম। একমাত্র ছেলে তার, এমন মেয়েকে বিয়ে করবে, মানতে পারছেন না। অপমানটা হজম করে নিলেন তাই। টাইয়ের নট ঢিলে করতে করতে হনহন করে চলে গেলেন। আহনাফ উঠে দাঁড়াল। দেয়ালের একটা পাশ কুহুর ছবি দিয়ে ভরতি। মাঝে কুহুর বিরাট একটা ছবি, যেটাতে কুহু মেরুন রঙের শাড়ি পরে আছে। ভার্সিটির দিন পরে গিয়েছিল যে শাড়িটা। আর চারপাশে ছোট মাঝারি আকার ছবি। বোঝাই যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে তোলা ছবি। সেদিকে এগিয়ে যায় আহনাফ। কুহুর বড় ছবিটার দিকে হাত বাড়ায়। ছুঁয়ে দেয় সেটা। তুমি আমার হাতিয়ার হবে, তিলোত্তমা। তোমাকে মারতেও হাত কাঁপত না আমার। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সে আর সম্ভব নয়। আহনাফ ছবিটাতে মাথাটা রাখে, যেন কুহুর ঘাড়ে মুখ গুজে দিয়েছে সে। ওভাবেই বলল, উহু, মারব তোমাকে। তুমিই মরতে চাইবে আমার কাছে। নিজ থেকে বলবে, আহনাফ কিল মি প্লিজ। আহনাফ শেষের কথাটা একটু ঢং করে বলেই হেসে ফেলল। বদ্ধ ঘরটাতে তার হাসির শব্দ দেয়ালের কোনায় কোনায় বাজল। সূর্যের তাপে চারদিক ঝলসে যাওয়ার উপক্রম। কুহু আর রোদেলা ভার্সিটি এসেছে আজ। এক একজন ঘুরে ঘুরে দেখছে ওদের যেন নতুন কোনো প্রাণী ওরা। অবশ্য এতদিন পর আসাটাই যে এর কারণ সেটা ওরা ভালোই বুঝল। দুজন বকবক করতে করতে যাচ্ছিল। হঠাৎ কুহুর নজর দূরে দাঁড়িয়ে থাকা আহনাফের দিকে গেল। পরনে ব্ল্যাক শার্ট আর জিন্স। ঠোঁটের ভাঁজে সিগারেট খাচ্ছে আর কিছু ছেলেকে ধমকাচ্ছে কি একটা নিয়ে। কুহু সরু চোখে তাকিয়ে রইল সেদিকে। রোদেলা ওকে থামতে দেখে নিজেও থামল। কপাল কুঁচকে বলল, কি হলো? ক্লাসে চল। কুহু বলল, তুই যা, আমি আসছি। তুই কোথায় যাবি? আসছি আমি, তুই যা। রোদেলা কথা বাড়াল না আর।
বিড়বিড় করতে করতে চলে যেতে লাগল। কি একটা ভেবে পেছনে ঘুরল। আহনাফ দেখতেই থমকাল। পরক্ষণেই নিজের উপর হাসল। সে তার নয়, এটাই সত্য। আর এটাই তাকে মানতে হবে। আহনাফের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনি আমার ভাগ্যে না থাকলেও হৃদয় থেকে যাবেন সর্বদা, আহনাফ ভাই। দীর্ঘশ্বাস ছেড়ে সে আবার হাঁটা শুরু করল। ডট ডট ভবিষ্যতে যদি আর রেগিং করতে দেখি থাপড়ে জমের বাড়ি পাঠিয়ে দিব। আন্ডারস্ট্যান্ড? সামনে দাঁড়ানো তিনটা ছেলে ভয়ে ভয়ে মাথা ঝাঁকাল। দোস্ত, তোর ফুলটুসি আসছে, নাতাশা চাপা স্বরে বলল কথাটা। আহনাফ কপাল কুঁচকাল, মুখ থেকে ধোয়ার কুণ্ডলি ছেড়ে বলল, বুঝিনি। আদিত ইশারায় পেছনে তাকাতে বলল। আহনাফ কপাল কুঁচকেই পেছনে ফিরল। কুহু বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে। আহনাফ চমকে উঠে তাকে দেখে। হাতে রাখা সিগারেটটা তৎক্ষণাৎ ফেলে দিয়ে মেকি হেসে বলল, আরে তিলোত্তমা, তুমি। আদিতরা মুখ চেপে হাসছে। একটু আগে ধমকাধমকি করা ছেলেটা এখন তোতলাচ্ছে একটা মেয়েকে দেখে। শখের নারীর কাছে সব পুরুষ এই বিড়াল। এই প্রমাণ আজ হাতে নাতে পেল তারা। এদিকে আহনাফকে তোতলাতে দেখে ছেলে তিনটা চমকে গেল যেন। আহনাফ ওদের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে যেতে বলতেই ওরা দৌড়ে পালাল। আহনাফ কঠোর ভাবটা বর্জন করে নমনীয় স্বরে বলল, কিছু বলবে তিলোত্তমা? আদিত বলে উঠল, আরিফ, নাতু চল আমরা বরং একটু হাওয়া খেয়ে আসি। ওরা হেসে চলে গেল। আহনাফ অপরাধীর মতো দাঁড়িয়ে রয়েছে। কুহুকে কিছু বলতে না দেখে সে নিচু স্বরে বলে উঠল, সরি। সিগারেট ছাড়বেন না তাই না? সে তো আমার প্রথম প্রেমিকা, তাই ছাড়তে কষ্ট হয়। কুহুর পায়ের রক্ত মাথায় উঠে গেল এটা শুনে। তোর প্রথম প্রেমিকারে নিয়েই থাক তাহলে, আমার পিছে আসবি না আর। কুহু কথাটা বলেই চলে যেতে নেয় আহনাফ ওর এক হাত ধরে ফেলল। কুহুর তুইতুকারি আজ পরোয়া করল না সে। বলে উঠল, এই না। কুহু হাত ঝাটকা মেরে চলে গেল। ছেড়ে দিব প্রথম প্রেমিকাকে, তিলোত্তমা। সরি। ওই। আহনাফ পেছনে ডেকেও কাজ হল না। নিজেকে গালি দিল। দাড়ি। কুহু আর রোদেলা ভার্সিটি থেকে বেরিয়েছে সবে। আবহাওয়াটা আজকাল গিরগিটির চেয়ে খারাপ পরিচয় দিচ্ছে। রৌদ্রোজ্জ্বল আকাশ এখন কালো মেঘে ঢেকে। রোদেলা বলে উঠল, এই যা, গাড়ি আসেনি এখনো, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। হঠাৎ তখন তাদের সামনে কালো রঙের একটা গাড়ি এসে থামে। রোদেলা জানে কে এসেছে। রাহুল হাসি মুখে নেমে এলো। কুহু বিরক্ত হল ওকে দেখে। রাহুল বলে উঠল, আমি নিতে এলাম আজ। প্লিজ আসুন ম্যাডাম। গাড়ির একপাশে দরজা খুলে বলল সে। কুহু মনে মনে ভেঙাল ওকে। স্লা নির্লজ্জ খাটাস একটা। রোদও যে কি করছে। আহনাফের সাথে কথা বলে এই বিয়ে আটকানো লাগবে। এত বড় ভুল সে হতে দিবে না। রোদেলা বলে উঠল, কুহুকে, আমি আছি, তোরা যা। আহনাফ পেছনে থেকে এসে বলল। কুহু ওকেও ভেঙাল মনে মনে। রোদেলা মাথা নাড়িয়ে গাড়িতে উঠে পড়ল। নিমিষেই গাড়িটা অদৃশ্য হয়ে গেল। দূর থেকে তা দেখে রাফি ফুঁসতে লাগল। রাগের চেয়ে কষ্ট হচ্ছে। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। আহনাফ দেখলে নির্ঘাত মারত তাকে এর জন্য। কিন্তু রাফির বা কি দোষ? চোখের পানি যে কথা শুনে না তার। রাফি চোখ মুছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কুহু চলে যেতে নিলে আহনাফ ওর হাত ধরে ফেলল। তিলোত্তমা লিসেন, হাত ছাড়ুন। শুনো তো। কুহু আবার ঝাটকা মেরে হাত ছাড়িয়ে নেয়। আহনাফ দুই দিকে ঘাড় বাঁকিয়ে দ্রুত কদমে গিয়ে ওকে কাঁধে তুলে নিল। কুহু আতঙ্কিত হয়ে বলল, আরে হো, বড্ড ঘাড়ত্তারা তুমি, কথা শোনো না আমার। আহনাফ ওকে কাঁধে নিয়ে নিজের বাইকের কাছে গেল। আজ গাড়ি আনেনি সে, বাইক নিয়ে এসেছিল। বাইকের সামনে এসে ওকে নামাল। রাস্তার মানুষ ওদের দিকেই তাকিয়ে। এতদিন সবাই সন্দেহ করত, আজ যেন নিশ্চিত হল। হইচই পড়ে গেল। কুহুকে হিংসা হতে লাগল মেয়েগুলোর। আহনাফের এদিকে খেয়াল নেই। কুহুকে বাইকে বসিয়ে নিজে বসল। বাইক স্টার্ট দিয়ে সবার নাকের ডগা দিয়ে চলে গেল তারা। কুহু না চাইতেও আহনাফের কাঁধে হাত রেখেছে। আহনাফ অন্য রাস্তার মোড় নিতেই সে চেঁচিয়ে উঠল, এদিকে কোথায় যাচ্ছেন? আহনাফ উত্তর দেয় না। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি তার। জীবনের মোড় ঘুরবে আজ। এদিকে কুহু চেঁচাচ্ছে। আহনাফ মজা করে বলে উঠল, তোমার বিক্রি করে দিতে যাচ্ছি। যা জ্বালাচ্ছ। কুহুর ভেতরটা কেমন যেন করে উঠল। অতীতের ঘটনাগুলো মাথায় হানা দিতে লাগল। পরক্ষণেই মাথা ঝাঁকাল। আহনাফ এমন নয়। মিনিটখানেক বাদ আকাশ ভেঙে বৃষ্টিরা দলবেঁধে নামল। আহনাফ একটা দোকানের এখানে গিয়ে বাইক থামাল। দুজন নেমে ছাউনির নিচে গেল।
বৃষ্টি যেন নিজ থেকে আহনাফকে সুযোগ করে দিল আজ। কুহু ভিজে গিয়েছে অল্পস্বল্প। আহনাফ দেখল তার তিলোত্তমাকে। বৃষ্টির কণাগুলোর প্রতি হিংসা হল তার। সে এখনও তাকে ঠিকমতো স্পর্শ করতে পারেনি, অথচ এরা করে ফেলল। পরক্ষণেই ভাবল আর তো কিছুক্ষণ সুযোগ নিজে এসে হানা দিবে তখন। তার ভাবনার মাঝেই হঠাৎ পাশের চায়ের দোকানের কিছু ছেলের বিশ্রী কথা কানে এলো। মেয়েটার কোমরটা দেখ না মামা, ইস মাখন। পাশের ছেলেটা বলে উঠল, একে আজকে লাগবেই রে, কড়া মাল। কুহু ওড়না দিয়ে নিজেকে ঢাকার প্রয়াস চালাল। আহনাফের হাত মুষ্টিবদ্ধ হল। সে এগিয়ে যেতে নিলে কুহু বাধা দিল, কিন্তু সে শুনল না। গিয়ে একটা নাক বরাবর ঘুষি মেরে বসল। কুহু চমকে মুখে হাত দিয়ে ফেলল। ছেলেটা চেতে বলল, এই তোর এত বড় সাহস তুই আমা। আহনাফ আরেকটা ঘুষি মারল। পাশের ছেলেগুলো উঠে দাঁড়ালো এবার। আহনাফ বলে উঠল, তোদের সাহস কি করে হয় ওর দিকে বাজে নজর দেওয়ার। আহনাফ আরেকটা ঘুষি মারল। পাশের ছেলেগুলো হঠাৎ ছুরি বের করল। আহনাফ বাঁকা হাসে। তাকে ছুরি দিয়ে আঘাত করতে নিলে সে একটাকে লাথি মারল। মারামারি লেগে গেল। ছেলেগুলো আহনাফকে মারছে তো আহনাফ ওদের মারছে। এক পর্যায়ে একটা ছেলে আহনাফের হাতে ছুরি দিয়ে আঘাত করে বসে। আহনাফ মৃদু আর্তনাদ করে উঠে। ছেলেগুলো এবার এলোপাথারি মারতে লাগল ওকে। এতগুলো ছেলের সাথে পারা সহজ কথা নয়। কুহু চমকে উঠল। সে এগিয়ে এলো। আহনাফ। আহনাফ কাতরাচ্ছে। ছেলেগুলো বিশ্রীভাবে হাসল। একটা ছেলে কুহুকে ধরতে গেলে লিডার ছেলেটা বলে উঠল, ধরবি না, আমার গায়ে হাত তোলা না। চম্পল পাটোয়ারির গায়ে হাত দিয়েছে ও, কাজী ডেকে আনো। ছেলেগুলো হতভম্ব হল। ভাই আপনি বিয়া করবেন মাইয়াডারে? আমি না। হো হো, ওদের বিয়ে দিব। গ্রামের লোকদের ডেকে নিয়ে আয়। নষ্টামি করতে গিয়ে ধরা খেয়েছে বলে বিয়ে দিব এদের। সম্মান ধুলোয় মেশাবো এদের। আহনাফ তেজি স্বরে বলে উঠল, জীবন্ত কবর দিব তোদের। কি বললি? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা বললাম তাই কর। ধমকে উঠল চম্পল। একজন বলে উঠল, আচ্ছা চপ্পল ভাই। সে ছেলেটার গালে থাপ্পড় মারল জোরে। তোর বাপ চপ্পল শালা। লুঙ্গিটা একটু উঁচুতে বেঁধে বলল। চম্পল। চম্পল পাটোয়ারি আমি। যা এখন। চম্পল ধমকে উঠল। ছেলেটা গালে হাত দিয়ে চলে গেল। কুহু ভয় পেল। সে বলে উঠল, পাটারবাড়ি সাহেব আপনি একবার এই কি? পাটারবাড়ি? পাটারবাড়ি ক্যাডা? চম্পল এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করল। কুহু মিনমিন করে বলল, আপনার নাম না বললেন একটু চম্পল হঠাৎ এক হাত উঁচু করে গোল গোল করে ঘুরতে লাগল। কুহু ভয় সরে দাঁড়াল। এমন করে কেন? মির কি রোগ আছে নাকি? আহনাফ নিচে শুয়ে শুয়ে সিনেমা দেখছে যেন। কপাল কেটেছে তার। হাত থেকেও রক্ত পড়ছে, তবে সেদিকে হুঁশ নেই তার। চম্পল ঘোড়া থামিয়ে চেঁচিয়ে বলল, পাটোয়ারি। চম্পল পাটোয়ারি। কুহু কানে হাত দিয়ে ফেলল চেঁচানোর স্বর শুনে। হঠাৎ তখন কিছু লোক হাজির হল। ছি ছি করতে লাগল। কুহু বুঝে উঠতে পারছে না যে এমন কি করেছে তারা। ভালো জায়গায় ফেসেছে শুধু এটাই বুঝল। আহনাফ কেন যে এদিকে আসতে গেল? মার খাওয়াটা দরকার ছিল ওর। মেজাজ খারাপ হচ্ছে কুহুর। তখন হঠাৎ ছেলেগুলো কাজী নিয়ে হাজির হল। এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে করল বুঝতে পারল না কুহু। কাকতালীয় না পরিকল্পনা? তবে কাজীকে দেখে কুহু আকাশ থেকে পড়ল। এ তো সেই লোক যে রোদকে বিস্কুট চুরির অপরাধে ধরতে এসেছিল। এই লোক কাজী হল কবে? কুহু হতবিহ্বল স্বরে বলে উঠল, এই আপনি না পুলিশ? ভদ্রলোক তবদা খেলেন ওদের দেখে। সেবার টাকা দিয়ে তাকে পুলিশ সাজিয়ে নিয়ে গিয়েছিল। যাকে ধরতে গিয়েছিল তার সাথের মেয়েটা না এটা? একটা শুকনো ঢোক গিললেন। এরপর মেকি হেসে বললেন, এক চাকরি দিয়ে কি আর সংসার চলে মা? তাই কাজী হিসেবে পার্ট-টাইম জব করি আর কি। চম্পল বলে উঠল, এ চাচা কথা কম। নষ্টামি করতে গিয়ে ধরা পড়ছে এরা। এক্ষুনি বিয়া দিয়ে দেন। ভদ্রলোক রক্তাক্ত আহনাফের দিকে তাকাল। সবাই ছি ছি করছে কি দেখে এটাই বুঝছে না সে। ছি বলার কারণটাই পেলেন না তিনি। তবে চম্পলের মুখের উপরও কিছু বলতে পারলেন না। আহনাফের দিকে তাকাতেই মায়া হল। তখন তাকে চমকে আহনাফ চোখ মারল তাকে। চমকে উঠলেন তিনি। ঘটনা বুঝতে আর বাকি রইল না। কুহু এদিকে লোকজনদের বোঝাচ্ছে যে তারা ভুল। তারা তখন বলল বেশি কথা বললে ভিডিও করে ভাইরাল করে দিবে। কুহু চেতে বলে উঠল, ওই চপ্পল পাটারবাড়ি সাহেব, রাগ উঠাইন না কিন্তু আমার। চম্পল আবার এক হাত উঁচু করে গোল গোল ঘুরতে লাগল। রাগ উঠলে নাকি এমন করে সে?
কুহু বলল এই লোকের মির্কি রোগ আছে, ভালো একটা ডাক্তার যেন দেখায়। এই কথা শুনে চম্পল টর্নেডোর মতো ঘুরতে লাগল। কুহু ওমাগো বলে পিছিয়ে গেল। মুষলধারে বৃষ্টি পড়ছে বাহিরে। তাদের বিয়ের সাক্ষী হয়ে রইল বোধহয় এই বৃষ্টি। রাস্তার মাঝেই আহনাফ আর কুহুর বিয়ে পড়ানো হল। কুহু স্তব্ধ হয়ে বসে রয়েছে চায়ের দোকানের বেঞ্চটাতে। আহনাফ পাশেই বসে। বিয়ে দিয়েই লোকগুলো উধাও হয়ে গেছে। চম্পল যাওয়ার আগে পেছনে ঘুরে তাকায়। আহনাফের দিকে তাকিয়ে চোখ মারে বিনিময়ে আহনাফ হাসে। চাওয়ালা বলে উঠল, ক্ষমা করবেন, চম্পলের সামনে কথা বলার ক্ষমতা আমার মতো মাইনষের নাই, তাই কিছু বলতে পারলুম না। আহনাফের ঠোঁটের কোণে অদ্ভুত এক তৃপ্তিময় হাসি ফুটে রয়েছে। কুহু বলে উঠল, আপনাদের এইখানে যদি আর এসেছি আমি। শালা বাঙ্গির এলাকার সাউমি মার্কা মানুষ। সেট ভাঙ্গা এলাকা একটা। আহনাফ কুহুর মুখ চেপে ধরে ওকে টেনে নিয়ে এলো ওখান থেকে। এই মেয়ের কথার মানে বুঝলে চাওয়ালা উল্টো চাপাতি দৌড়ানি দিবে দেখা যাবে। কুহুর হাত ছাড়িয়ে নিল। মুখ ধরলেন কেন? বেশ করেছি যা বলেছি। পরমুহূর্তেই কাদো কাদো স্বরে বলল, মানুষকে কি বলবো এখন? এটা বলবো যে কট ম্যারেজ হয়েছে? আহনাফ ঠোঁট চেপে হাসে। এরপর বলে, লাভ ম্যারেজ অ্যারেজ ম্যারেজ তো সবাই করে, আমরা না হয় কট ম্যারেজ করলাম। কত টাকা বেঁচে গেল জানো? মজা করছেন আপনি? বিয়ে হয়ে গেছে আমাদের। বুঝতে পারছেন কিছু? কি বুঝতে বলছো? আহনাফ ঝুঁকে বলল কথাটা। কুহু এমনিতেই রেগে ছিল, এখন আহনাফের মজা তার ভাল লাগল না। সেই নিজের মাথা দিয়ে একটা বাড়ি মারল। ব্যথা অবশ্য নিজেও পেল। আহনাফের কাটা জায়গায় লেগেছে আঘাতটা। সে চমকে আর্তনাদ করে উঠল, আহ তিলোত্তমা বা লের তমা। কুহু কথাটা বলেই বৃষ্টির মাঝে হাঁটা ধরে। আহনাফ ব্যথার জায়গাটা মালিশ করে হাসে। আহনাফ শাহরিয়ারের সাথে লাগতে আসার আগেই হেরে গেল। বেচারা আমার সম্বন্ধী আয়ান। তোমার প্ল্যান তৈরির আগেই আমি বিবাহ করে ফেলেছি বৎস। এবার নিয়ে দেখাও আমার বউকে। উচ্চস্বরে হাসে আহনাফ। নাতাশা আয়ানের অস্বাভাবিক আচরণ সম্পর্কে বলেছিল তাকে। একই ছাদের নিচে থাকে আয়ান আর কুহু। আহনাফ রিস্ক নিতে চাইল না। তাড়াতাড়ি বিয়ে করার আর কোনো উপায়ও সে পায়নি। এবার তিলোত্তমাকে আর কেউ নিতে পারবে না। এই প্ল্যান সম্পর্কেও কেউ জানত না। নিজে নিজে করেছে সব। আহনাফ তৃপ্তির হাসি হাসে আজ। ছুট লাগায় তার তিলোত্তমার পিছনে। না না, যেভাবেই হোক সুহাসিনীকে আমার করতেই হবে। আয়ান একটা খাতা নিয়ে এসে বসল। ফাঁকা ফাঁকা করে এক সারিতে 3টা নাম লিখল, আয়ান, কুহু, আহনাফ। কি একটা ভেবে সে রোদেলার নামটাও লিখল। গভীর ভাবনায় মগ্ন হল। রোদেলা আহনাফকে পছন্দ করে, এটা নাতাশা জানিয়েছে। রাতে সবটা বলেছে তাকে। আহনাফ কুহুর ব্যাপারটাও অনেক বুঝো দিল মেয়েটা তাকে। সত্যিই সে বন্ধু হিসেবে অসাধারণ। আয়ান ভাবল আহনাফকে জানিয়ে দেবে যে কুহু একজন অর্শি তা। এমন মেয়েকে সে নিশ্চয়ই বিয়ে করবে না। আহনাফের নামের উপর গোল দাগ দিয়ে লেখল প্ল্যান এ। প্ল্যান বি হিসেবে রোদেলাকে ঠিক করল। রোদেলা কুহুকে বুঝালে কুহু ঠিক বুঝবে। বন্ধুর ভালোবাসা সে কেড়ে নিবে না নিশ্চয়ই। রোদেলার নামের উপর গোল দাগ দিয়ে লিখল প্ল্যান বি। প্ল্যান সি ও ঠিক করে নিল সে। সাবধানের মার নেই। প্ল্যান সি হিসেবে ভয়ঙ্কর একটা জিনিস ভাবল। শুকনো ঢোক গিলল নিজের নোংরা পরিকল্পনার কথা ভেবে। কুহুর কোনো পার্সোনাল পরক্ষণেই চোখ বুজে দুদিকে মাথা নাড়ল। না না, আশা করা যায় এটার প্রয়োজন পড়বে না। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে বোঝাল সে। কুহু শুধুই তার সুহাসিনী। নিজের নামের সাথে কুহুর নামটা একটা দাগ দিয়ে মিল করল। আহনাফের নামটা কলম দিয়ে ঘষে ঘষে কাটল। মুচকি হাসল। এরপর হঠাৎ তখন হুড়মুড়িয়ে রাইফা প্রবেশ করল তার কক্ষে। হকচকিয়ে গেল সে। খাতাটা বন্ধ করতে পারল না। উল্টো করে রাখল। কি হয়েছে আপু? রাইফার চোখে মুখে আতঙ্ক। সে বলে উঠল, কুহুর বিয়ে হয়ে গেছে। কল করেছিল মাত্র। রাইফার কথাটা ব্রেইনে সেট হতে সময় লাগল তার। মাথাটা চক্কর দিয়ে উঠল। পরক্ষণেই হেসে বলল, মজা করছো তাই না? ও তো ভার্সিটি গেল কট ম্যারেজ। ভুল বোঝাবুঝি নাকি যেন। আয়ান স্তব্ধ হয়ে গেল। কট ম্যারেজ। ঘন ঘন আখি পল্লব ঝাপটাল সে। সুহাসিনীর বিয়ে হয়ে গেছে। কার সাথে হলো? সে আর তার নেই। সে যে প্ল্যান করল এতক্ষণ। বাপ্পারাজের মতো বলতে ইচ্ছা হলো, না আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আয়ানকে ভাবে বসে থাকতে দেখে রাইফা এগিয়ে গেল। ওর বাহুতে ধাক্কা মেরে বলল, এই আয়ান। আয়ান ঢলে পড়ল। রাইফা হকচকিয়ে গেল।
আয়ানের হাতের খাতাটা খসে পড়ল নিচে। এতক্ষণ ধরে বানানো চার্টটা দেখা গেল। রাইফা কপাল কুঁচকে তুলল সেটা। এরপরে কপাল চাপড়ে বলল, প্ল্যান তৈরির আগেই বিয়ে শেষ। এটা দিয়ে এবার কুহুর বাচ্চার পা মুছিস তুই। গর্ধব, আমার বাসায় দিয়ে আসুন আমাকে। আপনার ফ্ল্যাটে যাব না আমি। আহনাফ বাইকটা পার্ক করে এসে দাঁড়িয়েছিল। কুহুর কথা শুনে বলল, নাও ইউ আর মাই ওয়াইফ। আমার সবকিছু এখন তোমার, তাই আপনার না বলো আমাদের ফ্ল্যাট। কুহু কিছু বলে না। আহনাফ ওর হাতটা ধরল। কুহুর অবস্থা বুঝতে পেরে বলল, ভরসা নেই আমার উপর? না থাকলে কবুল বলতাম না। আহনাফ সন্তুষ্ট হয় উত্তর শুনে। ভেতরটা ফুরফুরে হয়ে গেল। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, তাহলে ভিজে আছি, বাসায় গেলে চেঞ্জ করতে পারতাম। আহনাফ হাসল। কুহু বুঝে না এই হাসির অর্থ। লিফটে উঠল তারা। কুহু অস্থিরতায় ঠোঁট কামড়াচ্ছে। রাইফা আপুকে তো বলল সবটা। কি বুঝল আল্লাহ জানে। লিফটের দরজা খুলে গেল। আহনাফ ওকে নিয়ে নিজের ফ্ল্যাটের সামনে আসে। বেল বাজালো না। রাফি অসুস্থ যদি ঘুমিয়ে থাকে। অসুস্থ বিধায় আর যেতে দেয়নি সে। দরজা খুলে প্রবেশ করতেই আহনাফ মৃদু চিৎকার করে পেছনে সরে যায় 2 কদম। কুহু চিৎকার করে ভয়ে ঝাপটে ধরল আহনাফকে। সামনের দৃশ্য দেখে আহনাফের নিজের পরাণ যায় অবস্থা। এক হাতে কুহুকে জড়িয়ে বড় বড় চোখ করে সামনে তাকিয়ে অন্য হাত বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে সে। পর্দা টেনে অন্ধকার করা ঘর। ফ্লোরে পাউডার দিয়ে একটা স্টার আঁকা আর চারদিকে রোদেলার নাম লেখা। স্টারের মাঝে রাখা মোমবাতি, যার চারদিকে রাফি ঘুরে ঘুরে নৃত্য করছে আর কিছু জপছে। হাতে কিসের পাতা যেন, পরনে কালো রঙের আল্লাখাল্লা টাইপ কিছু, মাথায় টুপি। আস্ত এক পীর বাবা সেজেছে যেন। রোদেলাকে নিজের প্রতি আকৃষ্ট করতে এছাড়া আর উপায় পেল না ছেলেটা। ইউটিউবে সার্চ দিয়ে ভরে ফেলেছে, কিভাবে শখের নারীকে নিজের প্রতি আকৃষ্ট করব। লিখে লিখে এই পন্থাই পেল তখন। ভার্সিটি থেকে এসেই এভাবে নেচে চলেছে সে। 2 ঘন্টার মতো হবে, তাও যদি রোদেলা তার হয়। তবে আহনাফকে এই সময় সে আশা করেনি। সে তো বলেছিল আসতে দেরি হবে আর সারপ্রাইজ নিয়ে আসবে একটা। কুহু ছিল তার মানে সেই সারপ্রাইজ। শুধু ভাই দেখলে একটা কথা ছিল, এখন যে ভাবিও দেখে নিল। হাতের পাতার গুচ্ছটা পড়ে গেল তার। ভয়ের চেয়ে লজ্জা পেয়েছে। আল্লাহ মাটি ফাঁক হয়ে যায় না কেন। রাফি কি করবে বুঝতে না পেরে খ্যাক করে হাসতে লাগল। কুহু এতে আরও ভয় পেল। ভয়ে আহনাফকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। রাফি হঠাৎ ঘুরে ঘুরে নাচতে নাচতে বলল, ভাবি ডার গেই, ভাবি ডার গেই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাহিরে এখনও বৃষ্টি পড়ছে। আজ বোধ হয় আর এর তাণ্ডব কমবে না। কুহু জানালার ধারে দাঁড়িয়ে জীবনের হিসেব কষছে। সকাল পর্যন্ত সে ছিল অবিবাহিত এক অসহায় প্রাণী। আর এখন কিনা সে বিবাহিত। এমনি তো আর সে ভার্সিটিকে গালি দেয় না। শালার এতদিন যা হয়েছে হয়েছে। আজ বিয়েই হয়ে গেল। একটা দিন ভার্সিটিতে গিয়ে শান্তি পেয়েছে সে। বাঙ্গির ভার্সিটি একটা। কুহু ইচ্ছামতো গালিগালাজ করতে লাগল। তখন আহনাফ প্রবেশ করল। কুহু নীল রঙের একটা শাড়ি পরেছে। আহনাফ যখন কাবার্ড খুলে তখন সে হতবাক হয়ে যায়। কাবার্ডে শাড়ি দিয়ে ভর্তি, সাথে প্রয়োজনীয় সব মেয়েলি জিনিস। কুহু হা হয়ে তাকিয়ে থাকে আহনাফের দিকে। আহনাফ শুধু হাসে। সেখান থেকেই একটা শাড়ি সে পরেছে। আহনাফ রাফির সাথে ঘণ্টাখানেক কথা বলেছে। বেচারাকে সান্ত্বনার গীত শুনিয়েছে এতক্ষণ। এরপর বিয়ের কথা জানালো। কথাবার্তা শেষ করে ওকে বিদায় করে এই মাত্র সে রুমে আসল। কুহুকে শাড়িতে বরাবর আবেদনময়ী লাগে। ইচ্ছা করে একটুখানি ছুঁয়ে দিতে। কুহুকে প্রথমবার যেদিন শাড়িতে দেখে সেদিন ঠিক করে যে বিয়ের পর থেকে সবসময় তাকে শাড়ি পরিয়ে রাখবে। মন ভরে দেখবে তার তিলোত্তমাকে। আহনাফ একটা শুকনো ঢোক গিলল। এক পা করে এগিয়ে গেল সে। জানালা খোলা থাকার কারণে বৃষ্টির পানি এসে কুহুর উপর আছড়ে পড়ছে। তেমন একটা আসছে না অবশ্য। কুহু ভাবনার অতল গভীরে ডুবে রয়েছে। হঠাৎ ঘাড়ে কারো গরম নিঃশ্বাস টের পেতেই জমে যায় সে। তার পুরো শরীরে শীতল শিহরণ বয়ে যায়। পেছনে ঘোরার সাহস করে না। আহনাফ কুহুর অবস্থা বুঝতে পেরে বাঁকা হাসে। কুহুকে আরও অস্থির করে দেওয়ার জন্যই বোধহয় ফু দিয়ে কুহুর ঘাড়ের চুলগুলো সরিয়ে ফেলল। কুহু শাড়ি চেপে ধরল শক্ত করে। শুকনো একটা ঢোক গিলল সে। ভেতরে অজানা এক অনুভূতি জেগে উঠেছে যেন। সে তো বলেই গিয়েছিল যে আজ নিয়ম অনুসারে তাদের বা। কুহুর হঠাৎ ভীষণ লজ্জা লাগতে লাগল। আহনাফ তার বাহু ধরে নিজের দিকে ঘোরায়।
কুহু তাকায় না তার দিকে। আহনাফ তার স্বামী। ইস, কেমন একটা লাগছে। কুহু আজ লজ্জা পাচ্ছে, আহনাফকে সাথে ভয় হচ্ছে। আহনাফ দেখে তার লাজুক তিলোত্তমাকে। ঠোঁটের কোণে তার সেই সুপরিচিত বাঁকা হাসি বিরাজমান। হঠাৎ করে একটু ঝুঁকে গেল সে কুহুর দিকে। মেয়েটা আতঙ্কে চোখ বন্ধ করে ফেলে। আহনাফের গরম শ্বাস টের পাচ্ছে নিজের মুখের উপর। ভেতরটা টিপটিপ করছে, হৃদস্পন্দন অস্বাভাবিক। আহনাফকে কেন বাধা দিতে পারছে না সে? পুরো শরীর যেন অসার মেয়েটার। ওষ্ঠজোড়া কাঁপছে তার। আহনাফ ঠোঁট কামড়ে হাসে তার তিলোত্তমার অবস্থা দেখে। সব তেজ শেষ। সে মনে মনে কি ভাবছে আহনাফ বুঝতে পারে। সে মুখটা সরিয়ে শব্দ করে জানালা বন্ধ করে। কুহু চমকে উঠে। আহনাফ একদম ইনোসেন্ট একটা ভাব নিয়ে বলে উঠল, চোখ বন্ধ করে আছো কেন তিলোত্তমা? খারাপ লাগছে? কুহু হতভম্ব হল। সে বোধ হয় কিছু একটা আশা করেছিল। পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই লজ্জায় পড়ে গেল। ইস, সে কি ভেবে বসেছিল? আহনাফ ঠোঁট কামড়ে হাসছে। কুহু নিজের ভাব বজায় রাখতে বলে উঠল, কি হবে? তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গিয়েছিল তাই বন্ধ করেছিলাম। আপনার সমস্যা? সিরিয়াসলি? তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথাও হয়? আহনাফের ঠোঁটে দুষ্টু হাসি। সে বলে উঠল, তুমি কি অন্য কিছু ভেবেছিলে তিলোত্তমা? লাইক কি? চুপ পপ। কুহু ধমক দিল। আহনাফ ফিক করে হেসে ফেলল। কুহু লজ্জায় রাঙা হচ্ছে। সে বিছানায় গিয়ে বসল। আহনাফ ঠোঁট কামড়ে হাসে। এত সহজে তো সে ধরা দিবে না তিলোত্তমার কাছে। যতক্ষণ না সে নিজে ধরা দিচ্ছে আহনাফ কিছু বলবে না। শত্রুর মেয়ে না সে, সেই হিসেবে এই মিষ্টি শাস্তিটা দিবে সে। অন্যভাবে মারবে সে। আহনাফ গিয়ে কুহুর গা ঘেঁষে বসল। কুহু মাথা নুইয়ে রেখেছে। সে হঠাৎ বলে উঠল, কাল বাড়ি দিয়ে আসবেন আমাকে। আহনাফের ঠোঁটের হাসি এটা শোনা মাত্র বিলীন হয়ে গেল। নিজেকে শান্ত রাখতে চাইল। আমাদের বিয়ে হয়ে গেছে তিলোত্তমা। এখন এটাই তোমার বাড়ি। ওই বাড়ির কথা ভুলে যাও। মানে? কুহু চমকে বলল। আহনাফ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমার শত্রুর অভাব নেই চারপাশে। বিয়ের খবরটা ছড়াতে সময় লাগবে না। তাই আর কি বললাম, আপাতত ভুলে থাকো ওই বাড়ির কথা। আপনি বলতে কি চাইছেন? আমি আপনার সাথে এখানে থাকব? অসুবিধা আছে? আহনাফ এক ভ্রু উঁচু করে বলল। কুহু কিছু বলতে নিলে সে বলে উঠল, থাকলেও কিছু করার নেই। হাজবেন্ড ওয়াইফ আমরা। আহনাফের শেষের কথাটা কেমন একটা মধুর অনুভূতি জাগালো তার মনে। কিছু বলে না আর সে। আহনাফ মুচকি হাসে। তুমি কি ফাজলামো করছো আমার সাথে হারুন? সাখাওয়াত আলম বড্ড শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন। হারুন রহমান ঘামছেন। ছাতাও বগলদাবা করে এনেছেন। তবে এবার ফাইলপত্র না মনে হয় গুলি মারবেন সাখাওয়াত আলম। হারুন রহমান কাপা কাপা স্বরে বললেন, আসলে স্যার। কি ঠিক বলতে চাও তুমি? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তাও কিনা আহনাফের সাথে। আমি যে লোক লাগাতে বলেছিলাম ওই লোকগুলো কি ঘোড়ার ঘাস কাটছিল তখন? সাখাওয়াত আলম চেঁচিয়ে উঠলেন। তার কথাগুলো দেয়ালের কোনায় কোনায় গিয়ে বাজল। হারুন রহমান কেঁপে উঠলেন। ওদের কারা যেন ধরে রেখেছিল স্যার। তাই? সাখাওয়াত আলম টেবিলের পানি ভর্তি গ্লাস ছুঁড়ে মারলেন ফ্লোরে। ভেঙে চুরমার হল তা। মাথায় আগুন জ্বলছে তার। আহানকে শাসিয়েও লাভ হল না। আহনাফ জিতে গেল, মেয়েটার জীবন শেষ হয়ে গেল। সাখাওয়াত আলম রাগে মাথার চুল টেনে ধরলেন। পরক্ষণেই বলে উঠলেন, গাড়ি বের করো। আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসব। আহনাফের কাছে ও কখনো নিরাপদ নয়। মেয়েটার কোনো ক্ষতি করার আগেই আমাকে যেতে হবে। যাও, গাড়ি বের করো। হারুন রহমান মাথা নড়িয়ে চলে গেলেন। সাখাওয়াত আলম ধপ করে বসে পড়লেন সোফায়। মেয়েটার ঘাড়ত্তারামির জন্য আজ এত বড় ক্ষতি হল। নিজেও জানে না কোথায় গিয়ে পড়েছে সে। তার বাবার শত্রু ওরা। সানায়া নিরাপদ নয় ওখানে। এবার কোনো বাধা শুনবে না সে। নিজের সাথে করে নিয়ে আসবেন। আয়ান, বাবা আয়ান, দরজাটা খোল বাবা। আনোয়ারা বেগম দরজা ধাক্কাচ্ছেন আর ডাকছেন ছেলেকে। সেই যে দৌড় দিল এখনও অবধি খুলল না। রাইফা ঠোঁট কামড়ে ভাবছে কি করা যায়। আয়ান উল্টোপাল্টা কিছু করে ফেললে। হঠাৎ তার মাথায় এলো নাতাশার কথা। মেয়েটার সাথে আয়ানের বড্ড ভাব। কিন্তু ওকে জানাবে কি করে? ভাবতে লাগল সে। তখন মাথায় এলো আদিতের কথা। বিরক্তিরা এসে ভিড় করল তার মুখে। রাইফা, আর কাউকে পেলি না? রাইফা ফোঁস করে শ্বাস ছাড়ে। আদিত কিভাবে যেন তার ফেসবুক আইডি পেয়ে গেছে। মেসেজ দিয়েছে কত, অথচ সে সিন করেনি।
বাচ্চা ছেলে একটা, সে নাকি ওকে বিয়ে করবে। ননসেন্স। কিন্তু এখন ওকে মেসেজ দেওয়া ছাড়া আর উপায়ও নেই। নাতাশার সাথে যোগাযোগ করতে হবে যে করেই হোক। রাইফা আনোয়ারা বেগমকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না মামি, আমাদের আয়ান অবুঝ শিশু নয়, সে বুঝদার। আনোয়ারা বেগম বললেন, ও জাহান্নামে যাক, আমি তো ওর ঘরে খাটের তলায় ঝাড়ু রেখে আসছি, সেটা নিতে ডাকছি ওকে। এই হতচ্ছরা দরজা খোল। রাইফা থ হয়ে গেল, মনে মনে 3বার বলে উঠল, অ্যাঁ অ্যাঁ অ্যাঁ। সে চলে এলো ওখান থেকে। ফোনটা হাতে নিয়ে আদিতের আইডিতে গেল। ওর মেসেজ থেকে বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ ভোরের সকাল, শুভ একদম সকাল, শুভ হাফ দুপুর, শুভ ফাটাফাটি দুপুর, শুভ অর্ধেক বিকাল, শুভ পুরো বিকাল। এরকম ধরনের মেসেজ। মানুষ কথা বলতে চাইলে কত রকম কথাই না বলে। রাইফা ফিক করে হেসে ফেলল। দেনামোনা করে মেসেজ করেই ফেলল। কোঠা ছিল আশ্চর্য হল রাইফা। মেসেজ করতে দেরি সিন করতে নয়। ছেলেটা বোধহয় অবাক হয়েছে মেসেজ দেখে। রিপ্লাই এলো, কল দেব। রাইফা থমকে গেল, পরক্ষণেই চেতে গেল, তবে রাগটা প্রকাশ করল না। লিখল, নটাশার PHN নম্বর তার ডাইট পাব। কিছুক্ষণের মাঝেই নম্বর পাঠিয়ে দিল আদিত। নাতাশা ধন্যবাদ জানিয়ে কথা শেষ করল। আদিত হতাশ হল, তবে হাল সে ছাড়বে না। সিনিয়র বউ লাগবে তার, আর কেই লাগবে। আদিতের দৃঢ় বিশ্বাস সে পারবে। বেবি হুমম। রোদেলার বেডরুমে রাহুল রোদেলার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। রোদেলার অবশ্য অস্বস্তি লাগছে, কিন্তু কিছু বলছে না। রাহুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। হাত বুলানো না ছাই, চুলগুলো ছিঁড়ে দিতে পারলে শান্তি হতো। ভালোবাসি। রাহুল চোখ বন্ধ অবস্থাতেই বলল। রোদেলার ইচ্ছা হলো ওর গালটাতে ঠাস করে একটা থাপ্পড় লাগাতে। এত মেয়ের হৃদয় ভেঙে এখন ভালোবাসা মারাতে আসা। রোদেলা নিজেকে সামলাতে পারল না। হাতটা আপনা আপনি উঠে রাহুলের গালে বসে গেল। রাহুল হতভম্ব হয়ে গালে হাত দিয়ে উঠে বসল। সে তেতে বলে উঠল, হোয়াটস রং? মারলে কেন? রোদেলা ভড়কে গেল, মিনমিন করে বলল, মশা বসেছিল। আপনি রেগে গেলেন? রোদেলার মুখটা ছোট্ট হয়ে গেল। রাহুলের নিজের উপর রাগ হল। মেরেছেই, তার রাগ দেখাতে হবে কেন? তার বেইবিই তো মেরেছে। রাহুল কানের লতিতে হাত দিয়ে বলল, সরি, আসলে চেঁচানোটা বদভ্যাস হয়ে গেছে। রোদেলা মুচকি হেসে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। রাহুল রোদেলার গাল মৃদু টেনে বলল, দ্যাটস মাই গুড গার্ল। রাফি নিজের কপাল ঘষছে এক আঙুল দিয়ে। বহুত সময় ধরে ওদের এই পীড়িত সে দেখছে সামনে বড় স্ক্রিনটাতে। রাফি উঠে দাঁড়াল, দুই দিকে ঘাড় বাঁকাল, চোখজোড়া বন্ধ তার। বড্ড রেগে আছে বলে মনে হচ্ছে। নিস্তব্ধ ঘরটাও বুঝি তাকে ভয় পাচ্ছে। কি করবে রাফি? সিনেমার হিরোদের মতো দেয়ালে ঘুষি মারবে বোধহয়, তা না হলে স্ক্রিনটা ভেঙে ফেলবে। তেমন কিছুই হল না। হঠাৎ সে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। আমার বউটার লগে কি শুরু করছে? ও আল্লাহ গো, বউটাও কি বদমাইশ আমার মাগো। অ্যা। হঠাৎ তখন স্ক্রিনের দিকে তাকাতেই যা দেখল তা দেখে সে কান্না থামিয়ে হতভম্ব হয়ে চেয়ে রইল। রাহুল মাত্র রোদেলার গালে চুমু খেল না। রাফি এবার ও আল্লাহ গো বলে চেঁচিয়ে উঠল। মেঝেতে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগল, যেন ছোট্ট এক বাচ্চা খেলনার জন্য কাঁদছে। হেঁচকি উঠে গেল ছেলেটার। উঠে দাঁড়াল। হেঁচকি তুলতে তুলতেই ঘরের কোণে থাকা রডটা তুলে নিল হাতে। চোখে পানি অথচ মুখে অদ্ভুত এক হাসি। দাড়ি, তুমি বিয়ে করেছ? আহান শাহরিয়ারের মাথায় বাজ পড়ল। সেটাই তো বললাম মাত্র। আহনাফের ভাবলেশীন জবাব। আহান শাহরিয়ার বললেন, কাউকে না জানিয়ে কাপুরুষের মতো বিয়ে করে নিলে? আহনাফ হাসল। আপনার তো ছেলে। আহনাফ, চিৎকার করবেন না মিস্টার আহান শাহরিয়ার। আপনি নিজেই তো পালিয়ে বিয়ে করেছিলেন। জানি না কিছু ভেবেছেন? মুখ খুলাবেন না আমার, নিজেই ফাঁদে পড়ে যাবেন। কিছুদিন আগে পর্যন্ত বৌমা করে লাফালেন, আর এখন এমন রং পাল্টাচ্ছেন। ওহো, রাজনীতিবিদ না? আহান শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। তোমার ভালোর জন্যই বলেছিলাম আহনাফ। কি আর করার এখন? বিয়ে তো করেই ফেলছ। বৌমা কি তোমার সাথেই এখন? আহনাফ বলে উঠল, আজকে আমাদের বাসর রাত। কোথায় থাকা আশা করছ? সে তো এখন থাক। আহান শাহরিয়ার শক্ত কণ্ঠে বললেন। আহনাফ ঠোঁটের কোণ বাঁকা করে হাসে। টুকটাক কথা বলে কল কেটে দেয়। ড্রয়িং রুমে বসেছিল সে এতক্ষণ।
হঠাৎ তখন হেলেদুলে কুহু প্রবেশ করল। মেয়েটার হঠাৎ উৎফুল্লভাব দেখে কপাল কুঁচকায় আহনাফ। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে? কুহুর পদযুগল থেমে গেল। একটু আগে পেট ভরে ভাত খেয়েছে। পেট শান্তি তো সব শান্তি, তাই একটু উড়ার চেষ্টার করছিল এই শান্তিতে। আহনাফ হঠাৎ বলে উঠল, উফ, মাথা ব্যথা করছে। কুহু হকচকিত হল। সে কি, একটু টিপে দিবে? হ্যাঁ, কেন নয়? আহনাফ হাসল। কুহু সোফায় বসল ওর পাশে। হঠাৎ আহনাফ কুহুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে মুখ গুজে দেয় ওর পেটে। গরম শ্বাস আছড়ে পড়ছে মেয়েটার নগ্ন পেটে। কুহু চোখ বন্ধ করে ফেলে। আহনাফের ভাবভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই করেনি সে। এ কি, আবার চোখ বন্ধ করছো কেন? কি হয়েছে বলো তো তোমার? কুহু চোখ খুলল তৎক্ষণাৎ। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। আহনাফ মনে মনে হাসে তার অবস্থা দেখে। কি হবে? আপনি বালিশে মাথা রাখুন। আহনাফ মাথাটা আরও ওর পেটের সাথে চেপে বলে উঠল, না না, বউ থাকতে বালিশে মাথা রাখব কেন? ভাবছি বালিশগুলো আদিতকে দিয়ে দিব। সিঙ্গেল মানুষ। কুহু ফিক করে হেসে ফেলে। আদিত এখানে থাকলে নিশ্চয়ই কিছু একটা বলতো। সিঙ্গেল বলে সবাই খোঁচা মারবে এভাবে। কুহু আহনাফের মাথা নিজের নরম হাতের দ্বারা টিপে দিতে লাগল। আহনাফের চোখ বন্ধ। আহনাফ একটু নড়চড় করতেই কুহুর পুরো শরীর কেঁপে ওঠে। হঠাৎ মাথায় একটা ব্যাপার এলো তখন। আহনাফ কি ইচ্ছা করে এমন করছে? এমন সময় তার চোখ গেল আহনাফের ট্রাউজারের পকেটটাতে। সিগারেটের প্যাকেটটা বেরিয়ে রয়েছে। কুহুর মেজাজ বিগড়াল। হাতের আগলে থাকা আহনাফের চুলের মুঠি ধরে দুটো ঘুরান দিল। হঠাৎ এহেন আচরণে চমকে উঠল আহনাফ। মৃদু আর্তনাদ করে উঠল। কুহু চেতে বলল, প্রথম প্রেমিকারে পকেটে নিয়ে আমার কোলে শুয়ে আছেন। বড় মাপের খাটাস তো আপনি। আহনাফ জিও কাটে। মেকি হেসে বলে, ভুলে গিয়েছিলাম। কুহু ওকে ধাক্কা মেরে উঠে দাঁড়াল। আমি তোর সংসার করব না বাঙ্গির পোলা। এখন আমি চলে যাব। হায় হায় বউ, এসব কি কথা? কুহু রেগে বোম হয়ে গেছে। একটা বিড়িখোরের সংসার আমি কখনো করব না। আহনাফ কুহুর হাত ধরে ফেলে। এমন করে বলে না, তিলোত্তমা, সোনা বউ আমার। কুহু চোখ রাঙিয়ে তাকাল। আহনাফ বলে উঠল, একটু সময় তো লাগবে ছাড়তে। সময়টা দাও বউ। উফ, আহনাফ বারবার বউ বউ বলে তাকে দুর্বল করে ফেলছে। কুহুর রাগ আপনা আপনি গলে যাচ্ছে। আহনাফ বুঝে সবটা। সে কুহুর একটু কাছে গিয়ে দাঁড়াল। সিগারেট ছেড়ে দিতেই পারি এখন, তবে এই নেশা কাটানোর জন্য যে অন্য একটা কিছু লাগবে। কুহু বাঁকা হেসে বলে উঠল, আচ্ছা। আহনাফের ঠোঁটের কোণেও হাসি। কুহু বলে উঠল, এক্ষুনি দিচ্ছি। আগে বলবে না আপনি এটা চাইছেন? আমি আরও ভাবলাম আমার একার দিক থেকে বোধহয় এই ফিলিংস। আহনাফ অবাক হল। ঠিক পয়েন্টই বুঝেছে। ওয়াও। কুহু হাসতে হাসতে পায়ের জুতোটা খুলে হাতে নেয়। আহনাফ বলে, জুতো খুললে কেন? আপনি না বললেন আপনার কিছু একটা চাই? আমারও এতক্ষণ ধরে মন চাইছিল আপনাকে কিছু একটা দেই। আফটার অল আমাদের ফার্স্ট নাইট বলে কথা। আহনাফ পিছিয়ে যেতে যেতে বলল, নো তিলোত্তমা। কুহু হেসে বলে, রেনাইনাকেও ছুরি মারার সময় বলছি এমন। নো বার্ড। মারছিলাম ঠিক। আহনাফ ছুট লাগালো হঠাৎ। কুহু জুতো হাতে ছুটল। আহ কি কপাল! বাসর রাতে বউ জুতো হাতে তাকে দৌড়ানি দিচ্ছে। এই ছিল তার কপালে। এই মেয়ে উল্টো তাকে নাকানিচুবানি খাওয়াচ্ছে। এদিকে কুহু শাড়ি পরায় দৌড়াতে অসুবিধা হচ্ছে। তারা এই রুম, সেই রুম, ড্রয়িং রুম ঘুরে দৌড়াচ্ছে। আহনাফ সোফায় উঠে পড়ল। কুহু হাঁপাচ্ছে। বাঁকা হেসে বলল, তু তো ফাঁস গেয়া। আহনাফ বাঁকা হেসে বলে, এত সহজ? কথাটা বলেই সে সোফা ডেঙিয়ে অপর পাশে নেমে যায়। ঘটল এক অঘটন তখন। সোফা ডেঙাতে গিয়ে গেল তার ট্রাউজারখান ছিঁড়ে। নিস্তব্ধ মোড়া ঘরটাতে ছিঁড়ার শব্দটা ভালোই শোনা গেল। কুহু তাছাড়া চক্ষু চড়ক গাছ। আহনাফ চোখ বড় বড় ওর পানে তাকায়। ও কি কিছু দেখে ফেলল? আহনাফেই প্রথম বুঝি এমন লজ্জায় পড়ল। কুহুর হাত থেকে জুতো পড়ে গিয়ে হাত মুখে চলে এসেছে। আহনাফ বুঝতে পারছে না কিছু দেখে ফেলেছে কি। হঠাৎ কুহু ঘর কাঁপিয়ে হাসতে আরম্ভ করল আর বলতে লাগল, দেখে ফেলেছি। আহনাফ হতভম্ব হয়ে তাকায় ওর দিকে। কেন যে হিরোগিরি দেখাতে গেল? সোফা সামনে থাকায় আপাতত সম্মানখান ঢেকে আছে। কুহু হাসতে হাসতে বারবার বলছে, দেখে ফেলেছি। আহনাফ দাঁতে দাঁত পিষে বলল, কেন, আগে দেখনি? আপনি দেখিয়েছিলেন বুঝি? কুহুর পাল্টা জবাবে আহনাফের চক্ষু চড়ক গাছ।
কুহু আহনাফকে খেপাচ্ছে। তখন ঘটল আরেক ঘটনা। সে সামনে আসতে গিয়ে শাড়িতে পা পেঁচিয়ে ধরাস করে পড়ে গেল। শাড়ির কুচি এলোমেলো হয়ে গেছে। আহনাফ এবার অট্টহাসাতে ফেটে পড়ে। কুহুর আঁচল পড়ে গেছে। সে বলতে লাগল এবার, হে হে হে, মে ভি দেখলিয়া। কুহু জুতোটা ছুঁড়ে মারল ওর দিকে। আহনাফ সরে গেল। সেটা গিয়ে লাগল ডাইনিং এর কাচের গ্লাসে। দুটো গ্লাস পড়ে ভেঙে গেল। আহনাফ জোরে জোরে হাসছে। কুহু উঠতে পারে না, বলে উঠল, ব্যথা পেয়েছি আমি, আপনি হাসছেন। ও বাবা গো! আহনাফ এবার সিরিয়াস হল। এগিয়ে গেল তার দিকে। কুহু চোখ খিচে বলে উঠল, বা লতর প্যান্ট ছিঁড়া। আহনাফ পেছনে দিকে ঘুরে গেল। শীত! আবার সে পেছনে দিক ফিরেই ওর কাছে এসে ত্বকে তুলতে সাহায্য করতে লাগল। কুহুকে তুলতে গিয়ে নিজেই পড়ে গেল ওর উপর। উল্টোভাবে তোলা যায় নাকি? কুহু চেঁচিয়ে উঠল। মনে হলো একটা হাতি পড়েছে তার উপর। ঠিক অমন সময় দরজায় শব্দ শোনা গেল। মনে হচ্ছে কেউ ভেঙে ফেলতে চাইছে। ভেঙেই গেল দরজা। হুড়মুড়িয়ে প্রবেশ করলেন সাখাওয়াত আলম আর হারুন রহমান। পেছনে গার্ডস। দুজনে হতভম্ব হল ওদের এভাবে দেখে। তখন দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘরের জিনিসও এলোমেলো করে ফেলেছে এরা। সাখাওয়াত আলমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কুহু মেঝেতে, ওর আঁচল ফেলা। আহনাফ ওর উপর। এদিকে গ্লাস ভাঙা। ভদ্রলোক অন্য কিছু ভেবে বসলেন। তার ধারণাই ঠিক, তার মানে। তখন বাহির থেকে চেঁচামেচি শুনে বুঝেছিলেন আহনাফ তার মেয়ের সাথে জোরজবরদস্তি করছে। হায় আল্লাহ! এদিকে কুহু আর আহনাফ ড্যাব করে ওনাদের দেখছে। সাখাওয়াত আলম চেঁচিয়ে উঠলেন, সানায়া আমার মা!